এই যে আমাদের মডেল ক্লাস বুক বা স্টুডেন্ট, what is the unique field? No, no, no. These are the fields of student class. Now, which field is unique? Why? Because the value of this field is unique for each object. So, একটা অবজেক্টের আইডির ভ্যালুটা অন্য কোনো অবজেক্টের আইডির সাথে মিলবে না, isn't it? So, this is the unique field. তাহলে আমরা বলতে পারি যে আইডি ইজ দ্য প্রাইমারি ফিল্ড অফ স্টুডেন্ট ক্লাস। এই ফিল্ডটাকে প্রাইমারি কেন, এই ফিল্ডটাকে আমরা ইউজ করব টু সার্চ অর লোকেট দ্য ইনস্ট্যান্স ফ্রম দ্য ডেটাবেস। ঠিক আছে, এখন আমার যদি আইডিটা না থাকতো, শুধু নাম থাকতো, তাহলে আমি বলতাম যে প্রিন্ট সিজিপি অফ তৌহিদ হোসেন। তো অনেক তৌহিদ হোসেন থাকতে পারে, কার সিজিপি প্রিন্ট করবে, রাইট? So it is important to be able to locate an instance. তো তার জন্য আমাদের একটা field দরকার which is unique. So in this case it is ID, so we call it primary field. In our book class, which is primary field? ISBN, is it primary field? Why not? মাল্টিপল কপি থাকলে আর এটা ইউনিক থাকছে না। তাহলে এখানে ইউনিক ফিল্ড কোনটা? অ্যাক্সেশন নাম্বার। So this is the primary field. Understood? Okay. Now, for the bank project, if account is a class, bank account, then along with other fields, NID is a field. Also, tax identification number is a field. Now, NID is also unique. TIN number is also unique. তাহলে which one will be primary field? NID? ওনার সাথে কে কে এগ্রি করেন, হাত তোলেন। দেখি একটু, একজন মাত্র, একজন বলছে NID ক্যান বি ইউনিক ফিল্ড। আচ্ছা, ওনার সাথে ডিসএগ্রি করেন কে? এই যে পিছনের আপনি, হ্যাঁ, এগ্রি করেন না ডিসএগ্রি করেন ওনার সাথে? কি এগ্রি করেন? এনআইডিটা শুনতেছেন, আমি চেক করলাম যে আপনি আদৌ শুনতেছেন কিনা। ওকে, NID can be unique field. What about TIN number? Can it be unique field? TIN number, tax identification number, driving license number, তাহলে এটা কি ইউনিক হবে? হ্যাঁ, ইউনিক, এটাও ইউনিক। এগ্রি করেন কে কে ওনার সাথে? ডিসএগ্রি করেন কে কে? ওই যে কোন দুজন, আপনারা এগ্রি করেন না ডিসএগ্রি করেন না নাকি? কি করেন, এগ্রি না ডিসএগ্রি? হ্যাঁ, হাত তুলেন নাই কেন? শুনতেছেন না তো ক্লাস? আচ্ছা, আমি যে বলেছি দুইটি ভুল, ওয়াই? এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিসের মধ্যে আনতে হবে। জি না, it's an account class. I can have two accounts in the same bank. Then in both account object, my NID and TIN number will be same. ইউটিউব বন্ধ করেন, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, যান ক্লাস থেকে ভাগেন। পরে আসছেন কারা? 4, তারপর 10, 11, 17, তারপর নেক্সট
আর কেউ? 1 বসুন। তাহলে এখানে কেন কোনটাই কত 217 এসব বলবেন না, সিরিয়াল বলেন। সিরিয়াল বললেই তো আমি যাইতে পারি। হ্যাঁ, তো নিজের সিরিয়াল মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। কোনটাই ইউনিক হবে না। Because bank allows you to create more than one account. তো তাহলে আমি যদি এখন এই এমটিভির ব্রাঞ্চে গিয়ে 2টা অ্যাকাউন্ট খুলতেই তো পারি। দুইটাতেই তো আমার এনআইডি নাম্বার একই থাকবে। এটা আমি জানি না, এটা ব্যাংকের পলিসির উপর ডিপেন্ড করবে। তো তাহলে ব্যাংক অ্যাকাউন্টের জন্য কিন্তু যদিও অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মাই এনআইডি ইজ ইউনিক কম্পেয়ার টু আদার সিটিজেন, মাই চিন নাম্বার ইজ অলসো ইউনিক, বাট আমার ইনফরমেশন দিয়ে 2টা আলাদা অবজেক্ট তৈরি হচ্ছে, অ্যাকাউন্ট অবজেক্ট, তখন কিন্তু আর এটা ইউনিক থাকছে না। সো দিস ইজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তখন ব্যাংক অ্যাকাউন্ট কি করবে, এবার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলবে দিস ইজ ইউনিক। হ্যাঁ, গুগল মিটের লিঙ্ক আছে। গুগল মিটের লিঙ্ক ছিল, আবার সবাই লগ আউট করলে মিটিং করে দেয়, ক্লোজ করে দেয়। ওকে, তো এখন আসেন আমরা আমাদের কাজে যাই। তাহলে এটা আমরা বুঝতে পারলাম তো যে কেন এটা হতে পারে, বাট সত্যি সত্যি হতে পারে যে কোনো ক্লাসে মোর দেন ওয়ান ইউনিক ফিল্ড থাকতে পারে। এরকম একটা ক্লাসের এক্সাম্পল দেন দেখি। Give me class name and 2 field names where both are unique. Sir, bank sir MD so তার ক্লাসের ডিফারেন্ট একটা বলা। হ্যাঁ, ব্যাংকের যিনি MD ক্লাসের নাম বলেন, ব্যাখ্যার দরকার নাই, ক্লাসের নাম বলেন। আচ্ছা, পাবলিক ক্লাস এমডি। কি ফিল্ড, ফিল্ডের নাম বলেন। হ্যাঁ, এটা তো ক্লাসের নাম, ফিল্ডের নাম বলে, 2টা ফিল্ডের নাম যেগুলো ইউনিক। একটাই অবজেক্ট যদি হয় তাহলে সেটা সিঙ্গেলটন প্যাটার্নের ক্লাস হবে, কিন্তু আমরা ওই আলোচনা এখন না যাই, আমরা এখন মানে বেসিক নিয়ে কথা বলতেছি। আপনি এমন একটা ক্লাস বানাবেন যেটা একটা টাইপ মানে তার অনেক ভেরিয়েবল হতে পারে, but there also can be class which can have only one instance. Okay, that's a singleton instance. জি আচ্ছা, স্টুডেন্ট ক্লাস। ওকে, তাহলে স্টুডেন্ট আইডি, তাহলে স্টুডেন্ট আইডি একটা ফিল্ড, আরেকটা ফিক্সড কোর্সের সিরিয়াল মানে কি? ওপি সিরিয়াল। হোয়াট ইজ সিরিয়াল? কিসের সিরিয়াল নাম্বার? কোর্স কোড। তা আপনি ঠিক মতো বলেন তো, কোর্স কোড সিএসসি 213, সিএসসি 213 কি ইউনিক নাকি? ভ্যালু কোর্স কোড, তাই না? তাহলে আপনি এখানে বলতেছেন যে ইন স্টুডেন্ট আইডি, আর একটা বলতেছেন স্ট্রিং কোর্স আইডি। হাউ কোর্স আইডি ইজ ইউনিক? CSC 213 কোর্স আইডির মধ্যে সিরিয়াল আবার কি? সিরিয়াল মানে কি? কোর্স এই ক্লাসে কি সিরিয়াল? সেকশন নাম্বার আছে, কোর্স আইডি আছে, সিরিয়াল নাম্বার বলতে। হ্যাঁ, ও আচ্ছা, আপনি স্টুডেন্টের নাম্বার, সিরিয়াল নাম্বার।
হ্যাঁ, তো কোর্স সিরিয়াল নাম্বার তো আপনার এটা মানে ওনারও তো অন্য একটা কোর্স একই সিরিয়াল নাম্বার থাকতে পারে। এটা কি কোনো ভ্যালিড ফিল্ড একটা স্টুডেন্ট ক্লাসে? এটা আপনি জোর করে আনতেছেন, লজিক্যাল না। তো সেকশন নাম্বার ভ্যালিড হতে পারে। সেকশন নাম্বার স্টুডেন্টের ফিল্ড কেন হবে? সেকশন নাম্বার হতে পারে রেজিস্টার্ড কোর্সের একটা ফিল্ড বা অফার্ড কোর্সের একটা ফিল্ড পারে। তাহলে আপনি যদি বলেন যে লোকাল ডেট, এমএসসি জিপিএ তো আসতে পারে স্যার একটা হ্যাঁ পারে, ঠিক আছে, কিন্তু ডেট অফ বার্থ ইজ ইট ইউনিক? একই ডেট অফ বার্থ তো অনেক স্টুডেন্টের থাকবে, তাহলে ইউনিক হলো কি করে? জি জি, আই এম আস্কিং ফর ইউনিক ফিল্ড। কেন আপনার সিজিপিএ কত? 3.xx। এটা অন্যের সিজিপিএ তাই। কে নিষেধ করছে যে আপনার সিজিপিএ আর কারো হতে পারবে না? স্যার জি ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ বলেন। হ্যাঁ, ফিল্টার ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, ওটা ইউনিক। তারপর হুম, তাহলে আপনি এখানে বললেন যে ফিঙ্গারপ্রিন্ট, তাই না? তাহলে প্রাইভেট ইমেজ, তাহলে কি থাকবে না? ওটা থাকুক, ওটা তো আমরা ইউনিক বলতেছি না। তাহলে ফিঙ্গারপ্রিন্ট এটাই তো বলছেন নাকি? আপনি কি বললেন? হ্যাঁ, রেটিনা। তো এগুলো যদি আপনি রাখেন তাহলে নাও ইউ হ্যাভ মাল্টিপল ইউনিক ফিল্ড, ঠিক আছে, বা আইরিস, তাই না, যেটাকে রেটিনা বলছি। নাও এটা কি দুইটা স্টুডেন্টের সেম হবে? এটা কি দুইটা স্টুডেন্টের সেম হবে? তাহলে দুইটাই কিন্তু ইউনিক। নাও ক্যান ইউ সে বোথ অফ দেম আর প্রাইমারি ফিল্ড? Definitely. No, both of them are candidate for primary field. Now you decide which one you want to use. আপনার মতে সেটা এইখানে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দেওয়া যাবে না, এটা আপনাকে ডিসাইড করতে হবে অ্যাজ এ ডেভেলপার। স্যার আমি সলভ করতে স্যার আইডিস গুলো স্যার আমি solve কোনটা দিয়ে আপনি যখন ওই ফিঙ্গারপ্রিন্ট মেশিন দিয়ে ঢুকবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তখন তো আইডি দিয়ে আপনাকে সার্চ করলে লাভ নাই, তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সার্চ করতে হবে। ওই কাজের জন্য ফিঙ্গারপ্রিন্টটা প্রাইমারি ফিল্ড হিসেবে ইউজ হবে। আবার আমি যখন ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার আইডি সিলেক্ট করতেছি, ওখানে ফিঙ্গারপ্রিন্ট পাবো কোথায়? ওই অপারেশনের জন্য আমাকে আইডিটা ইউজ করতে হবে। বোথ অফ দেম আর ক্যান্ডিডেট ফর প্রাইমারি ফিল্ড। এখন আপনাকে ডিসাইড করতে হবে কোন অপারেশনের জন্য আপনি কোনটাকে প্রাইমারি ফিল্ড হিসেবে ইউজ করবেন। স্যার এটা স্যার আইডিটা ইউজ কিন্তু একটা প্রাইমারি ফিল্ড আপনার থাকা দরকার। আইডিটা ইউজ করলে বেটার হবে সলভিং ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। এটাই তো বললাম, আপনি যখন মেশিনে আঙ্গুল প্রিন্ট দিয়ে আইবিতে এন্ট্রি নিচ্ছেন, তখন কি আপনি আইডি কোথায় পাবে? তখন তো আপনার ইনপুটটা তো ফিঙ্গারপ্রিন্ট। আরেকটা স্যার ওটা তো একটা সেটা আপনার যদি এখন আরএফআইডি যদি হয়, আরএফআই আমি বলছি ফিঙ্গারপ্রিন্টের কথা, যে আপনি যখন কার্ড আনতে ভুলে গেছেন, তাহলে আইবিতে ঢুকবেন কিভাবে? ওইটাই ফিঙ্গারপ্রিন্ট তখন আপনার আইডি প্রাইমারি ফিল্ড ইউজ করলে হবে? তখন তো ফিঙ্গারপ্রিন্টটাকে প্রাইমারি ফিল্ড দিয়ে আপনি চেক করতে হবে যে আপনার অবজেক্ট আছে না নাই আইবির সার্ভারে, এই ফিঙ্গারপ্রিন্টের কেউ আছে কিনা। থাকলে আপনাকে গ্রিন দিয়ে খুলে দিবে, নাইলে তো ওটা রেডি খুলবে না। ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ থাকলেও অনেক সময় মিসম্যাচ হয়, গোলাটোলা হয়ে যায়, ঘাম টাম লাগে, সেটা আছে। আবার অনেক সময় যে স্ক্যানারের ওখানে যদি ময়লা থাকে তখনও প্রবলেম এরর হয়। যাই হোক, মানে ইউ গট দ্য পয়েন্ট। ওকে, সো ওয়েন ইউ হ্যাভ মাল্টিপল candidates, then you have to select as a developer when to use one, when to use which one. Okay, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো এই আলোচনা শেষ। তাহলে আপনাদের এখানে আমি একটু নোট নিয়ে রাখি, প্রাইমারি ফিল্ডের আলোচনাটা আপনাদের সেকশনে হয়ে গেল। এগুলো কি হয়ে গেছে সব আমাদের অ্যারে লিস্ট? এখন তাইলে আমাদের ডিজায়ার্ড না যে এভরি ক্লাস শুড হ্যাভ এ প্রাইমারি ফিল্ড? বাস্তবে সেটা নাও থাকতে পারে। ফিল্ডের আন্ডারে ফিল্ড কিভাবে থাকে বুঝাই বলেন? হ্যাঁ,
স্টুডেন্ট আইডির আন্ডারে হুম। যদি আমার ফিঙ্গারপ্রিন্টটা সেভ করা হয়, স্টুডেন্ট আইডির আন্ডারে ফিঙ্গারপ্রিন্ট সেভ করা থাকবে না, স্টুডেন্ট অবজেক্টের ভিতরে আইডির ভ্যালুটাও থাকবে অ্যাজ এ ফিল্ড, ফিঙ্গারপ্রিন্টের ভ্যালুটাও থাকবে অ্যাজ এন ইমেজ। আপনার অ্যাড্রেসের আন্ডারে আপনার ইমেল আইডি না, দুইটাই আপনার স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। ফিল্ড কেউ কারো আন্ডারে না, তারা সব হচ্ছে ওই ক্লাসের একটা ইনফরমেশন, পার্শিয়াল ইনফরমেশন। এভাবে অনেকগুলো পার্শিয়াল ইনফরমেশন মিলে একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিকে রিপ্রেজেন্ট করে। তো তাহলে ফিল্ডের আন্ডারে তো ফিল্ড হয় না, আপনি যেটা বলতে পারেন যে বোথ ফিল্ড বিলংস টু সেম অবজেক্ট, সেটা বলতে পারেন। তা এখন আপনার প্রশ্ন কি ছিল সেটা বলেন। যেটা ওটা আছে এখন আমি লিখতে থাকি। কি সেটা বলেন। আমি একটা ইনফরমেশন যে তথ্য ওখানে যদি আরেকটা ইনফরমেশন থাকে ওটা কি এন্টিটি হিসেবে কাউন্ট করা হবে? না না, এন্টিটিটাই হচ্ছে, ক্লাসটাই হচ্ছে এন্টিটি। হ্যাঁ, মানে আমরা যেটাকে বলছি যে আমাদের এখানে বলছি ক্লাস, আপনি যখন ডাটাবেস কোর্স করবেন তখন দেখবেন যে ক্লাসের মতোই বানাচ্ছে, ওখানে বলছে এন্টিটি। হ্যাঁ, এন্টিটি ইজ বেসিক্যালি দ্য টাইপ। ওকে, এখানে আমরা বলছি যে অবজেক্টস বা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সেস, ওখানে ওরা বলছে রেকর্ড। ওকে, ডাটাবেসে বলা হয় রেকর্ড। ওকে, দ্য রেকর্ড ইজ নাথিং বাট ইউর অবজেক্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রাইমারি ফিল্ড আমরা আলোচনা করে ফেললাম। ওকে, ইউনিক অ্যান্ড প্রাইমারি ফিল্ড। আচ্ছা, বুক বরোইং প্রজেক্ট আমাদের চলতেছে, তাই না? টেবিল ভিউ আমরা আলোচনা করছি গত ক্লাসে, আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, অ্যারে লিস্ট আলোচনা হয়ে গেছে, ট্যাব পেন আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে ডিজাইন করলাম মাল্টিপল ট্যাব, এটা এফএক্সএমএল কে আমরা একটা এফএক্সএমএল এ সিমুলেট করছি ইউজিং ট্যাব, তাহলে এটাও হয়ে গেছে। ওকে, তাহলে এগুলো হয়ে গেছে। এটা আজকে আমরা শুরু করলাম, তাহলে এখন আমরা এটাকে কন্টিনিউ করব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যারে এগুলো আপনাদের আগেই হয়ে গেছে, ট্যাব পেনও হয়ে গেছে। টেবিল ভিউ এর আমাদের এখানে কন্টিনিউয়েশন করতে হবে। আজকে আমরা টেবিলটা কমপ্লিট করতে চাই। হ্যাঁ, আর এটাকে যদি কমপ্লিট হয় হবে, নাহলে টিভিসি। ওকে, আচ্ছা, তো তাহলে হোয়াট কোড উই হ্যাভ ডান। কন্ট্রোলার ক্লাসে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টকে আমরা স্টুডেন্ট অ্যারে লিস্টে অ্যাড করছি। সো আওয়ার কন্ট্রোলার ক্লাস হ্যাজ 3 অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট, অ্যারে লিস্ট অফ বুক, অ্যান্ড বুকের ভেতরে আবার দেওয়ার জন্য, বুকের কনস্ট্রাক্টর দেওয়ার জন্য অ্যারে লিস্ট অফ স্ট্রিং। So when you are saying create new book, আগে একটা দেখি, create new student, তো আমরা এখন জেন্ডারটা ডিসাইড করে ফেললাম বেসড অন দ্য রেডিও বাটনস। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ আছে আমাদের, সেটা হলো যে রেডিও বাটন নিড টু বি গ্রুপড। ওকে, গ্রুপ না করলে রেডিও বাটন ডাজ নট বিকামস মিউচুয়ালি এক্সক্লুসিভ। So if I show you this is, আমি যদি এটাকে রানই করি, পার্সিয়ালি তো রান হয়, তাই না? গত ক্লাসে রান হয়েছিল। ওকে, সো খেয়াল করেন, I can select both male and female. How is it possible a person can be simultaneously male and female? Biologically at least এটা possible না, তাই না? So therefore we need to make these radio buttons mutually exclusive. Check boxes need not to be mutually exclusive because by definition check boxes are not mutually exclusive. For example, you want to select the programming languages you know. So there are 10 check boxes: Java, C++, Python, Ruby, okay, R, ityadi. Now you check whichever languages you know. So it's not mutually exclusive. But radio buttons are like combo box. You can select only one. Like gender, okay? অথবা
your medium of study, English or Bangla. So you can select only one. তো তাহলে রেডিও বাটন শুড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু এফএক্সএমএল কিন্তু কোনোটাকেই গ্রুপ করছে না টু বিকাম মিউচুয়াল এক্সক্লুসিভ। কাজে এই চেকবক্সের মতো আপনি মাল্টিপল রেডিও বাটন সিলেক্ট করতে পারছেন। সো দ্যাটস এ ফ্ল, সো ইউ নিড টু ফিক্স দিস। এখন কেন সে গ্রুপিংটা করে না, মিউচুয়াল এক্সক্লুসিভ করে না? বিকজ ইউ মে হ্যাভ 6 রেডিও বাটনস, আপনি 3টা দিয়ে হয়তো জেন্ডারের জন্য ব্যবহার করছেন, বাকি 3টা দিয়ে হয়তো আপনি মোড অফ ইনস্ট্রাকশন ইউজ করছেন। তাহলে কোন 3টা মিউচুয়াল এক্সক্লুসিভ হবে? এটা তো আনডিফাইন্ড। এই জন্য আপনাকে বলে দিতে হবে যে এই 3টা একটা গ্রুপ, সো নাও দে উইল বিকাম মিউচুয়াল এক্সক্লুসিভ। এই 3টা আর একটা গ্রুপ, বিকজ আই ক্যান হ্যাভ মেনি রেডিও বাটনস, নট নেসেসারিলি সবগুলো কালেকটিভলি একটা গ্রুপ হতে পারে। কিছু এইখানে 3টা মিলে একটা গ্রুপ, ওখানে 2টা মিলে আর একটা গ্রুপ, ওখানে 3, তাহলে অটোমেটিক কিভাবে গ্রুপিংটা করবে? সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ডু ইট। ওকে, তাহলে আমরা যদি এটা করতে চাই, হোয়াট উই নিড টু ডু, উই অলরেডি হ্যাভ রেডিও বাটন। সো এই যে ইনিশিয়ালাইজ মেথডে আমাদের এই কাজটা গ্রুপিংটা করে দিতে হবে। ওকে, সো উই নিড এ button group. Now you see these are the fields of controller class which are automatically created using your fxml file. So আমরা যখন বলছি যে make controller, update controller from fxml, তখন fxml ম্যানেজার যে আপনার প্লাগইনস, সেই প্লাগইনস আপনার fxml ফাইলটাকে অ্যানালাইসিস করে এখানে অটোমেটিক এই ফিল্ডগুলো তৈরি করে দিচ্ছে। বাট যেটা এফএক্সএমএল এর নাই সেটা তো আর এখানে আসবে না, সেগুলো আমাকে অ্যাডিশনালি অ্যাড করতে হবে। যেমন 3টা অ্যারে লিস্ট, দিস অ্যারে লিস্ট হচ্ছে আমার ইন্টারনাল রিকোয়ারমেন্ট, কাজগুলো করতে হলে আমার অ্যারে লিস্ট লাগবে। সো অন টপ অফ দ্য এফএক্সএমএল ফিল্ডস আই হ্যাভ ডিক্লেয়ার্ড 3 নন এফএক্সএমএল ফিল্ডস, 3টা অ্যারে লিস্ট। এইভাবে আপনার নন এফএক্সএমএল ফিল্ডগুলো কিন্তু আপডেট কন্ট্রোলার কখনোই দিবে না, এটা ইউ হ্যাভ টু অ্যাড ডিপেন্ডিং অন ইউর ওন রিকোয়ারমেন্ট টু স্যাটিসফাই ইউর লজিক, কোডিং লজিক। তো একইভাবে আমাদের এই যে 3টা রেডিও বাটন আছে, আমরা এগুলো কি একটু এক জায়গায় করে ফেলবো নাকি টাইপ অনুযায়ী? তাহলে থাকলে থাকুক। ওকে, তাহলে এখন দেখেন আমার এখানে একটা লাগবে বাটন গ্রুপ। ওকে, লেটস সে বিজি equal to BG. So I have to import the button group. Import হয়েছে। সুইং একটা আমি নিব না, আমি জাভা এফএক্স একটা নিতে চাই। আমাকে এফএক্স একটা নিতে হবে, তাহলে এখানে আমাকে টাইপ করে দিতে হবে যে বাটন গ্রুপটা কোন কোন লাইব্রেরিতে আছে। ওকে, তাহলে ওটা দেখে আমাকে করতে হবে আর কি, ইফ আই ওয়ান্ট টু ডু দ্যাট। এটা হলো একটা ওয়ে যে আপনি বাটন গ্রুপ দিয়ে করতে পারেন। আরেকটা ওয়ে আছে কিন্তু, সেটা হলো সিন বিল্ডারে গিয়েই আপনি রেডিও বাটন গুলোকে গ্রুপ করে ফেলতে পারেন। ঠিক আছে, এখানে একটা গ্রুপ করার একটা অপশন আছে কোথাও, সেটা করলেও আমাদের হবে। রেডিও বাটন প্রপার্টিতে না, টগল গ্রুপ আর কি। ও টগল গ্রুপ, সরি আমি বাটন গ্রুপ বলছি, টগল গ্রুপ এখানে কিন্তু করা যায়। ঠিক আছে, আপনি এখানে করতে পারবেন, একটা গ্রুপে অ্যাসাইন করে দিতে পারবেন। বাট আমরা
টগল গ্রুপ যদি নিয়ে আসি তাহলে হবে। ওকে, সো মাই মিস্টেক, অনেক ক্লাস তো নাম উল্টাপাল্টা হয়ে যায়। টগল গ্রুপ, ওকে। টগল গ্রুপ মানে, টগল মানে কি? মিউচুয়াল এক্সক্লুসিভ, তাই না? সুইচিং, ওকে। সো টগল গ্রুপ, এটাকে এই যে ক্লাস টগল গ্রুপ টিজি। তো এখন আমার কাজ হলো এই টগল গ্রুপটাকে ইনিশিয়ালাইজে ইনস্ট্যান্সিয়েট করে দেওয়া। সো টিজি ইকুয়াল টু নিউ টগল গ্রুপ। নাও রেডিও বাটন গুলোকে এখন আমার এই টগল গ্রুপে অ্যাসাইন করে দিতে হবে। সো নাও অল দিস রেডিও বাটন বিলংস টু দিস টগল গ্রুপ। সো বাই দিস টিজি এই রেডিও বাটন গুলো একটা টগল গ্রুপের আন্ডারে চলে আসলো। তা আপনার যদি আরো গ্রুপ থাকে তাহলে TG1, TG2, TG3, তাহলে TG1 আপনি 3টা রেডিও বাটন দিয়ে দিলেন, TG2 তে 2টা দিয়ে দিলেন, TG3 তে আবার 4টা দিয়ে দিলেন। তাহলে ওই TG1 এর 3টা রেডিও বাটন মিউচুয়াল এক্সক্লুসিভ, TG2 এর 2টা রেডিও বাটন মিউচুয়াল এক্সক্লুসিভ, TG3 4টা রেডিও বাটন মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু গ্রুপ দেম। তাহলে এখন আমার রেডিও বাটন গুলোর নাম কি আছে? মেল রেডিও বাটন, ফিমেল রেডিও বাটন, আর হচ্ছে আদার্স রেডিও বাটন। এখন আমি শুরুতেই টগল গ্রুপটা যখন রেডি, তাহলে মেল রেডিও বাটন ডট সেট টগল গ্রুপ, এই যে হুইচ ওয়ান, আমার যেহেতু একটাই টিজি। তা আপনার যদি মাল্টিপল গ্রুপ থাকে তাহলে একাধিক টগল গ্রুপ তৈরি করবেন, তারপরে ওই রেডিও বাটন গুলো ধরে ধরে যে কোনো একটা গ্রুপের সবগুলো রেডিও বাটনকে একটা পার্টিকুলার টগল গ্রুপে দিয়ে দেবেন। দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে আমাদের যেহেতু একটাই, তাহলে ফিমেল, মেল অ্যান্ড কি হলো, মেল অ্যান্ড আদার্স। So now these radio buttons will be mutually exclusive at runtime. ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে ইনিশিয়ালাইজের কাজ আমাদের মোটামুটি অ্যারেগুলোকে ইনস্ট্যান্সিয়েট করে ফেলেছি, কম্বো বক্স গুলোকে আমরা ডাটা দিয়ে দিয়েছি। এখন আমরা যদি স্টুডেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এটা শো ক্রিয়েটে আগে যাই। এটা বোধহয় আমরা করেছিলাম, তাই না? আমরা জেন্ডার ঠিক করে ফেললাম, দেন we are instantiating the student with the fields, and then আমরা array list এ স্টুডেন্টটাকে অ্যাড করে দিচ্ছি। array list এ কোনো সাইজ লিমিটেশন নাই, so therefore no issue, it will be added at the end. বাট আপনি চাইলে array list এর শুরুতেও অ্যাড করতে পারেন, লিস্টে যেমন করা যায়, বা আপনি কোনো একটা পজিশনেও অ্যাড করতে পারেন। so your list might have 10 elements, but you can insert it in between, let's say in 5th position, you can also do that. Okay, but যদি add method এ কোনো সেকেন্ড প্যারামিটার না থাকে তাহলে it will add at the end, so like a regular linked list. Okay, এখন আমাদের কাজ হলো বড় করার জন্য যে ড্রপ ডাউন লিস্ট আছে সেখানে এই নতুন স্টুডেন্টের আইডিটা আমরা দিয়ে দেব। ওকে, আইডি উইথ নেম দিতে পারেন, তাহলে এখান থেকে একটা স্ট্রিং জেনারেট হবে, সেইটাকে আমরা গেট আইটেমস ডট অ্যাড করে, হ্যাঁ হ্যাঁ, কারণ এই কম্বো বক্সের ভেতরে যে লিস্টটা আছে অবজারভেবল লিস্ট, সেটার নাম হচ্ছে আইটেমস। তো ওই লিস্টেই তো আমি অ্যাড করব, তাই না? তাহলে ওই লিস্টটা হতে হবে স্ট্রিং টাইপের, কারণ এখান থেকে আমি স্ট্রিং জেনারেট করছি। সো ইফ ইউ লুক অ্যাট দ্যাট কম্বো বক্স, সিলেক্ট স্টুডেন্ট কম্বো বক্স ফর বরোইং বুক, এটা স্ট্রিং টাইপের। এন্ড অলসো আমরা বুক সিলেক্ট বুক কম্বো বক্স, এখান থেকে আমরা বইয়ের টাইটেল এবং আইডি সিলেক্ট করব, তাহলে ওটার আইটেমটাও একটা স্ট্রিং। তো তাহলে আমি যখন স্টুডেন্ট ক্রিয়েট করব
তখন আমি আমার বড় বুকের এই কম্বো বক্সটাকে আপডেট করব উইথ এ নিউ আইটেম। আর যখন বুক ক্রিয়েট করব তখন ওই বড় বুক কম্বো বক্সের আইটেমটাকে এখানে আপডেট করব। ওকে, কাজে এই দুটো কম্বো বক্স কিন্তু আমার ইনিশিয়ালাইজে হবে না। সো ইনিশিয়ালাইজে কিন্তু আই এম অ্যাডিং দ্য আইটেমস টু দিস জনার of the book and the measure of the student, কারণ এগুলো আগে থেকে ডিসাইড করা। কিন্তু এই দুটো কম্বো বক্সের আইটেম কিন্তু ইনিশিয়ালাইজে হবে না, রাদার এইটার কম্বো বক্স আইটেম অ্যাড হবে when we will create a new student from here, এখান থেকে। আর এই কম্বো বক্সে বুক ডিটেলসটা আসবে, মানে আইডি উইথ টাইটেল, যখন আমরা বুক ক্রিয়েট করব ফ্রম হিয়ার। ওকে, তো কম্বো বক্স মানেই যে সেটাকে ইনিশিয়ালাইজ আইটেম অ্যাড করতে হবে তা কিন্তু না, ডাইনামিক্যালি আপনার অ্যাড করার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। এবং এটা কিন্তু একটা রিয়েল একটা জিনিস। একটা এক্সাম্পল দেন তো দেখি, যেখানে ডাইনামিক ড্রপ ডাউন লিস্ট আসে, রিয়েল ওয়ার্ড আপনি ইউজ করছেন। বাটন ফাটন কি আমরা এফএক্সএমএল এ বসায় দিই না? কিন্তু এগুলো প্রত্যেকটা নোডই কিন্তু আপনি ডাইনামিক্যালিও আনতে পারেন কোডের মাধ্যমে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখছেন কখনো? ধরেন আপনাকে একটা লাইভ দেখাই, ধরেন আপনি টার্কির ভিসা অ্যাপ্লাই করতে চান, কি ভিসা? এটা গভর্নমেন্টের ই-ভিসা ওয়েবসাইট। এখন বাংলাদেশিদের জন্য টার্কিশ ই-ভিসা কন্ডিশনাল, মানে আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনি চাইলে টার্কিশ ই-ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফর এক্সাম্পল, অ্যাপ্লাই নাওতে যদি যাই, ও আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন দেশের নাগরিক। আমি যদি বলি ইউএস, আমাকে সে প্রসিড করতে দেবে। কিন্তু আমি যখনই বলছি বাংলাদেশ, প্রথম কথা হলো বাংলাদেশ যদি এলিজিবল না হয় এখানে এই লিস্টে আইটেমটা থাকবেই না। তো আমরা এলিজিবল বাট কন্ডিশনাল এলিজিবল। ওকে, আচ্ছা, কি কিউআর কোড দিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছে KC 3 EE ছোট কে নাকি বড় কে? ছোট কে। আচ্ছা, অ্যারাইভাল টাইম একটা ডেট দিলাম। ওকে, এখন সে আমাকে বলবে এই যে $5 লাগবে, মাই পাসপোর্ট কভার ভ্যালিডিটি আছে, আই এম ট্রাভেলিং ফর ট্যুরিজম অর বিজনেস। আমার পাসপোর্টে এখন হয় সেনজেন অথবা ইউএসএ অথবা ইউকে অথবা আয়ারল্যান্ডের ভ্যালিড ভিসা থাকতে হবে, নট এক্সপায়ার্ড ভিসা, ভ্যালিড, আজকে পর্যন্ত ভ্যালিড। ধরেন এটা নাই, ওকে, আই ক্যান প্রুভ দ্যাট আই হোল্ড এ রিটার্ন টিকেট হাবি যাবি, আই কনফার্ম, কিন্তু আমাকে আর প্রসিড করার বাটন দিচ্ছে না। বাটন আছে এখানে, তাহলে তো আপনার সিন বিল্ডারের বাটন দেন নাই। চেক বক্স ইজ এনেবল যদি ট্রু হয়, অ্যাড এ বাটন। ঠিক আছে, এই ভিসা তাই, এই ভিসাতে কি হয় আপনার ফ্রজারি করার চান্স থাকে, কারণ এই ভিসাটা দেয় হচ্ছে বেসড অন দ্য ডকুমেন্টস। আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট, সেটা আর কিন্তু বৈশা ভেরিফাই করবে কিভাবে? কিন্তু আপনি যখন স্টিকার ভিসার জন্য এখানে জমা দিবেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, লোকাল একটা
জায়গায় আপনি জমা দিচ্ছেন, দে ক্যান ভেরিফাই ইট লোকালি, ব্যাংকে ফোন করে ইত্যাদি ইমেল করে। সো ই ভিসাতে তখন আপনি যে ফ্রড না, আপনার যদি একটা ভ্যালিড ইউএসএ, ইউকে, আয়ারল্যান্ড ভিসা থাকে, ওরা ধরে নেবে যে আপনি জেনুইন টুরিস্ট, আপনি ওখানে গিয়ে পলায় যাওয়ার চিন্তা করতেছেন না। ওকে, এটা আমাদের সমস্যা। আমাদের সেন্ট্রাল এশিয়া 2023-তে ওপেন করলো যে আসো আমরা এই ভিসা দেই। আমরা সেই আমন্ত্রণ এত প্রবলভাবে গ্রহণ করলাম, আমরা উজবেকিস্তানে ঢুকে কাজাকস্তান দিয়ে জর্জিয়া দিয়ে আমরা এখন ইউরোপের দিকে হাঁটা দিলাম। এখন ওরা বিরক্ত হয়ে আমাদের এই ভিসা থেকে এই বছর বাদ দিয়ে দিচ্ছে আবার। হুম, আচ্ছা, এই ভিসার জন্য অনেক জায়গাতে আমরা এলিজিবল, কিন্তু ইফ ইট ইজ এ ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ না হলে, যেমন ইজিপ্ট ইজ নট এ ডেভেলপ কান্ট্রি, ইজিপ্টে পর্যন্ত এই ভিসা পাইতে হলে আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের ভ্যালিড ভিসা থাকতে হবে, নাইলে আপনাকে ইজিপ্ট এম্বাসিতে দিবেন, অ্যাপ্রুভাল আসবে আগে কায়রো থেকে। অ্যাপ্রুভাল আসলে তখন পাসপোর্ট জমা নেবে স্টিকার দেওয়ার জন্য, অ্যাপ্রুভাল না আসলে নাই। হ্যাঁ, তো এটা আমরাই আমাদের রেপুটেশন গুলো নষ্ট করি আর কি। তো এটার জন্য একটা মেজর রেসপন্সিবল হলো যে আমাদের যে এই যে মানে মানব পাচারের যে দালাল গুলো আছে, হ্যাঁ, এজেন্সি গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, হুম। আপনি আপনি এই যে আফ্রিকাতে কিছু ছোট ছোট দেশ আছে, মোজাম্বিকের নাম বাংলাদেশের কয়জন জানে? ওখানে 30,000 বাংলাদেশি আছে অন হোল্ড। অন হোল্ড বুঝেন? না, ইউরোপে যাওয়ার জন্য এখান থেকে গেছে, চাইতে পারতেছে না, ওখানে অন হোল্ডে আছে, এখন ওইখানে বনে বাজারে শ্রমিকের কাজ করে বেড়াইতেছে। এই ট্রাম্প বলতেছে মেক্সিকোতে ওয়াল দিব বর্ডারে, মেক্সিকান বর্ডার দিয়ে খালি মেক্সিকানরা ঢুকে না, পার্শিয়ালি করছে, কিন্তু মেক্সিকান বর্ডার দিয়ে কি শুধু মেক্সিকানরা ঢুকে? প্রচুর সাবকন্টিনেন্টের লোক পাবেন আপনি, ভরা মেক্সিকোতে কাজ করে। কি এমন মেক্সিকোতে তো এরকম কোনো লুক্রেটিভ কিছু নাই, অন হোল্ডে আছে বিভিন্ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা ডিভিয়েট করতেছি কাজ বাদ দিয়ে, অকাজের কথা হচ্ছে বেশি। তো পয়েন্ট ইজ, ডাইনামিক্যালিও আমরা নোড অ্যাড করতে পারি। সাবমিট করছি না? কি আশ্চর্য, কেউ কিছু বলতেছে না। নিবে? নিল তো, নিল। আচ্ছা, তো তাহলে আমরা এটা অ্যাড করলাম। ওকে, এখন আমরা যদি এটা শো করতে চাই, আমাদের একটা শো মেথড ছিল যে আমাদের যে স্টুডেন্ট লিস্ট, ওকে, এটা আমি একটা রেগুলার ফর লুপ দিয়ে করছি, কিন্তু এটা একটা অ্যারে লিস্ট, তাই না? তো আসলে এটারও কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি অ্যারে লিস্ট ইউজ করতে পারি, অ্যাডভান্স লুপ ইউজ করতে পারি। কিভাবে করতে পারি? For now, for any collection, for each loop don't require any index variable, যেখানে সরাসরি আমি এলিমেন্টটাই পেতে পারি। So I have to give the element type, in our case student, okay, ধরেন stud colon the collection from where I'm trying to iterate. So basically for each loop use an iterator, okay. তো কালেকশনটার নাম কি? স্টুড লিস্ট। তাহলে এই লুপটা যখন ইটারেট করবে, স্টুড উইল বিকাম দ্য অবজেক্ট আমরা যেগুলো স্টুড লিস্টে অ্যাড করেছিলাম ওয়ান বাই ওয়ান। সো ইট উইল ইটারেট থ্রু দ্য এলিমেন্টস from the collection. Now collection can be standard array, in our case array list, it can be any other, it can be vector, okay, it can be queue. তো আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে এই স্টুডের যে কন্টেন্ট এটাই আমরা অ্যালার্টে দিয়ে দিব, তাহলে এই যে সেট কন্টেন্ট যে str দিচ্ছি না, strটা এখানে প্রডিউস করে দেব, str প্লাস ইকুয়াল টু stud ডট টু স্ট্রিং। নাও ডাজ টু স্ট্রিং ইনক্লুড স্ল্যাশ n? যদি থাকে তাহলে এখানে দিতে হবে না, আছে, কাজে ওখানে আর দেওয়ার দরকার নাই।
নাহলে আমরা এখানে আবার একটা স্ল্যাশ এন দিয়ে দিতাম। ওকে, এটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা স্টুডেন্ট ইনফরমেশন আমরা একটা লাইনে দেখতে চাই। সো ইফ আই হ্যাভ 10 স্টুডেন্টস দেয়ার শুড বি 10 লাইনস, নাহলে তো পাশাপাশি আসবে। হ্যাঁ, ওই জন্য আমরা লাইন হিসাবে ট্রিট করছি। তো এখন আমরা অ্যালার্টে এটাকে কন্টেন্ট সেট করে শো এন্ড ওয়েট করলে এটা আসা উচিত। ওকে, তাহলে আমরা আউটপুটটা আমাদের যেহেতু রিয়েল এস্টেট নাই এখানে স্টুডেন্ট ডিটেলস দেখানোর, এই জায়গাতে কোনো রিয়েল এস্টেট খালি নাই, একটা টেবিল আছে বাট দ্যাটস ফর বুক বরোয়িং রেকর্ড। এই টেবিলে তো আমি স্টুডেন্ট ইনফরমেশন দেখাইতে পারবো না, বিকজ কলামস উইল নট ম্যাচ উইথ দ্য ফিল্ডস অফ দ্য স্টুডেন্ট। কাজে এই টেবিলে আমি স্টুডেন্ট অ্যাড করে তো লাভ নাই, আর করাও যাবে না। কেন করা যাবে না? বিকজ এগুলো সব জেনেরিক ক্লাস। সো আমি যখন আপডেট কন্ট্রোলার করেছি, করার পরে আমি কিন্তু বলে দিয়েছি যে আমার এই টেবিল ভিউ এর হোয়ার ইজ দ্যাট টেবিল ভিউ, টেবিল ভিউটা কোথায়? কম্বো এইগুলো এক জায়গায় করলে ভালো হয় না, সব কম্বো বক্স গুলোকে এক জায়গায় করে ফেলি। এটা একটা কম্বো বক্স, এটা একটা কম্বো বক্স, কম্বো বক্স গুলোকে এক জায়গায় নিয়ে যাই, পাশাপাশি থাকুক। আচ্ছা, তারপর এটা টেবিল কলাম, তারপরে টেবিল কলাম গুলোকে এক জায়গায় নিয়ে আসি। টেবিল ভিউটা কোথায়? এই যে আরেকটা কম্বো বক্স আছে, টেবিল ভিউটা কোথায় দেখেন তো? এই যে টেবিল ভিউ। আচ্ছা, টেবিল ভিউ তো আমরা ঠিক করি নাই, হ্যাঁ, টেবিল কলামও আমরা ঠিক করি নাই। তো টেবিল ভিউতে কি করতে হবে? এখানে আমাকে দিতে হবে, কি দিতে চাই? জোরে বলেন, অন্যরা তো শুনতেছে না। এখানে কি দিবেন? আপনার আপনি আপনার কথাটা আগে বলেন। স্টুডেন্ট ক্লাসের একটা ভ্যালু এখানে আছে, আইডি আর নেম। আবার বুক ক্লাসের দুইটা ভ্যালু আছে, অ্যাক্সেশন নাম্বার এন্ড টাইটেল। আর বরোড বুক ক্লাসের একটা ভ্যালু আছে, ডেট অফ বরো। তাহলে এখানে আমি এই টেবিলে কি দিব? দ্যাট ইজ হিজ কোশ্চেন। বুঝলেন নাই? তাহলে আমার মডেল ক্লাস এখানে কি কি এই প্রজেক্টে? স্টুডেন্ট, বুক, আর হচ্ছে বরোড বুক। তাহলে এই ডাটাগুলো হচ্ছে বরোড বুক, চারটা ইনফরমেশন। আর এই ছয়টা ইনফরমেশন হচ্ছে স্টুডেন্ট, এই ছয়টা ইনফরমেশন বুক। তাহলে এগুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, যে স্টুডেন্ট 6 ফিল্ডস, এই যে ছয়টা ফিল্ড, বুক এই ছয়টা ফিল্ড, অ্যান্ড দ্য বরোড বুক। নাও দিস আর দ্য রেকর্ডস বা ক্লাসের অবজেক্টস যেগুলো আমার ডাটাবেজে স্টোর করতে হবে ফর অ্যাজ অ্যাপ্লিকেশন ডেটা, এবং ভবিষ্যতে এগুলোর ইউজ হবে। তাহলে অল দ্য স্টুডেন্ট রেকর্ডস নিড টু বি স্টোরড। তাহলে আমরা কি করব? আমাদের এই কোর্সে স্টুডেন্ট অবজেক্টস গুলোকে, ডাটাবেস তো নাই, ফাইলে রাইট করব, একটা ফাইলে। আবার অল দ্য বুক রেকর্ডস বা বুক অবজেক্টস আমরা ফাইলে রাইট করব। আর যখন বই ইস্যু হবে তখন বরোড বুক রেকর্ডস অবজেক্টস গুলোকে আমরা ফাইলে রাইট করব। কেন? বিকজ দিস আর মাই অ্যাপ্লিকেশন ডেটা। কিন্তু এই টেবিলে যেটা আমি দেখাচ্ছি, দিস ইজ সিনথেসাইজড ইনফরমেশন শোন টু ইউজার। এরকম কোনো অ্যাপ্লিকেশন ডাটা নাই যেখানে এই 5টা ফিল্ড আছে, রাইট? আমার স্টোরে কি থাকবে? স্টোরেজ, ইন মাই স্টোরেজ আই উইল হ্যাভ স্টুডেন্ট instances, I will have course instances, I will have borrowed book instances. কিন্তু ওই ইনস্ট্যান্স গুলোতে এই টেবিলে অ্যাড করা যাবে না।
And borrowed book class has 4 fields: student ID, book ID, date of borrow, date of return. তো সেটা তো এই টেবিলের কলামের সাথে মিলছে না। স্টুডেন্ট ক্লাস হ্যাজ 6 fields, সেগুলো এই টেবিলের কলামের সাথে মিলছে না। Book class also has 6 fields, including ISBN number, author list, price. সেগুলো এই টেবিলের সাথে মিলছে না। So table also is a generic class like combo box. Now combo box contains a list, internal list called items. Table view also contains an internal list, items. তাহলে combo box এ আপনি কি অ্যাড করেন আইটেমসে? স্ট্রিং অথবা ইন্টিজার দিলে ক্যাপিটাল আই ইন্টিজার দিতে হবে, তার মানে আমরা ক্লাসের অবজেক্ট অ্যাড করছি। তাহলে টেবিল ভিউ তো আমাকে ক্লাসের অবজেক্ট অ্যাড করতে হবে। টেবিল ভিউ কন্টেন্টস অ্যান ইন্টারনাল লিস্ট, ওই লিস্টগুলো কালেকশন অফ অবজেক্টস যেগুলোই আমার রো হিসাবে আসবে। সো ইট মাস্ট ম্যাচ। তাহলে আমার টেবিলের কলামগুলো দিয়ে যে ক্লাসটা হয় সেই ক্লাসের অবজেক্টই আমাকে টেবিলে অ্যাড করতে হবে, কিন্তু ওরকম কোনো মডেল ক্লাস তো আমার স্টোরেজে নাই। তাহলে আমাকে এখন একটা ডামি ক্লাস বানাতে হবে to create the instance only to show on the table, not to store in the database. আপনার ট্রান্সক্রিপ্ট কি ডাটাবেজে স্টোর করা থাকে? ট্রান্সক্রিপ্ট নো, ডাটাবেজে আছে আপনার গ্রেডস, নট ট্রান্সক্রিপ্ট। Transcript is generated at real time and as a PDF only for display purpose. এখন আপনি পিডিএফটাকে এক্সটার্নালি যদি আউটসাইড অফ ইয়ার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইমেইলে পাঠান সেটা আপনার ব্যাপার, কিন্তু আইরাসের ডাটাবেজে কিন্তু ওই পিডিএফ স্টোর হচ্ছে না। ওই পিডিএফটা আপনাকে দেখানোর জন্য রেডি করা হচ্ছে, and if you want to, you can store it externally outside of IRAS. You can download it in your local machine for future review, বা কাউকে আপনি ইমেইলে পাঠাতে চান। বাট আপনার যে পিডিএফ এটা কিন্তু আপনার আইরাসের ডাটাবেজে নাই। So every time you click view transcript, it generates the transcript real time. আপনি আজকে হলো জানুয়ারির 17 তারিখ, ঠিক আছে, সাপোজ আজকে আপনি দেখতেছেন আপনার ট্রান্সক্রিপ্টে এ মাইনাস সিসি 213 কত আসবে আপনার? আচ্ছা, আমার কাছে তো বি অনেক ভালো গ্রেড। আমি দেওয়ার কেউ না, আপনি যেটা নিবেন। এক্সপেক্ট মানে ইউ উইথড্র ফ্রম ইউর ওন অ্যাকাউন্ট, এখানে এক্সপেকটেশনের কিছু নাই, এটা আপনার। মানে হোয়াট আই এম সেইং ইজ, আজকে আপনি দেখতেছেন ডাটাবেজে আপনার এ মাইনাস, কিন্তু 213 এর জেড। কেন? এসকিডি স্যার এখনো গ্রেড দেয় নাই। আধা ঘন্টা পরেই দেখলেন যে ওই জেড আর জেড নাই, অন্য একটা গ্রেড চলে আসছে। তার মানে কি আপনার এই যতবার আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করেন প্রত্যেকটা পিডিএফ কি সেভ হয়? একটাও সেভ হয় না। এভরি টাইম ইটস জেনারেটেড এট রান টাইম ইউজিং দ্য গ্রেড ইনফরমেশন। তো যখন মাহাদি স্যার আপনার ডাটাবেজের গ্রেড দিয়ে দিয়েছে কিন্তু আমি 213 এর গ্রেড দেই নাই, তখন আপনার ট্রান্সক্রিপ্টের ডাটাবেজের গ্রেড দেখতেছেন এ মাইনাস, আর 213 এরটা দেখতেছেন জেড। আধা ঘন্টা পরে আমি গ্রেড দিয়ে দিলাম, 1 ঘন্টা পর আপনি আবার ট্রান্সক্রিপ্ট জেনারেট করলেন, তখন দেখলেন যে ওটাতে এ মাইনাস, এটাতে এ বা বি প্লাস। তো তাহলে এই পিডিএফটা ফর ইউজার কোয়েরি রেসপন্স টু ইউর কোয়েরি। তাহলে কোয়েরি প্রসেসিং করে আমরা যেটা দেখি স্ক্রিনে, ডোন্ট গেট ফুল দ্যাট এক্স্যাক্টলি দ্যাট ইজ হাউ ইট ইজ স্টোরড। ওকে, স্টোরেজ হ্যাজ ডিফারেন্ট স্ট্রাকচার। তাইলে আমার এই টেবিল, এটা আমি ইউজারের কোয়েরি অনুযায়ী দেখাচ্ছি ইউজারকে, বাট এক্স্যাক্টলি এইভাবে আমার ডাটা স্টোর করা নাই। তাইলে টেবিলে অ্যাড করার জন্য আমাকে একটা ক্লাস বানাতে হবে ঠিকই, সেটাও মডেল ক্লাস, বাট দ্যাটস এ ডামি ক্লাস। ওকে,
তাহলে ওই ক্লাসের অবজেক্ট কখনোই আমি ডাটাবেজে রাখতে যাব না। সো উই নিড এ ডামি ক্লাস 2 উইথ 5 fields। তো তাহলে আমার এই যে ডামি ক্লাস borrowed book table view class for example, it has 5 fields according to the table description। তাহলে টেবিলে কি আছে? আইডি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাক্সেশন নাম্বার, বুক টাইটেল, ডেট অফ বড়ো। এখন এই ক্লাসের অবজেক্টের ভ্যালু আমি কোত্থেকে পাবো? এটা তো ইউজার ইনপুট না। তাহলে এই ক্লাসের এই যে ফিল্ডটা অ্যাক্সেশন নাম্বার, এটা আমি কোত্থেকে পাবো? এটা কিন্তু বরোড বুক ইনফরমেশন। তাহলে এই ভ্যালুটা কোত্থেকে পাবো? বরোড বুক ক্লাসের এই ফিল্ড। তাহলে বরোড বুক ক্লাসের এই ফিল্ডের ভ্যালুটা কপি করে কনস্ট্রাক্টরে এইটার ভ্যালু হিসাবে দিব। বরোড বুক থেকে স্টুডেন্ট আইডিটা ভ্যালুটা কপি করে এইটার কনস্ট্রাক্টরে দেব। এখন এখানে তো আর আমার স্টুডেন্ট নেম নাই, আছে? তাহলে এই স্টুডেন্ট আইডিটা এটা কনস্ট্রাক্টরে তো দিবই। অন টপ অফ দ্যাট ওই আইডিটা দিয়ে এখন এখান থেকে আমি খুঁজে বের করব কোন স্টুডেন্ট, তারপরে গেটার দিয়ে নেম বের করে এটার কনস্ট্রাক্টরে দিব। এখান থেকে আমি তো পেলাম যে কোন বইটা বড় করছে, কিন্তু বুক টাইটেল তো এখানে নাই। তো তখন এই ভ্যালুটা দিয়ে আমি এটার কনস্ট্রাক্টরে এটা তো দিবই, প্লাস ওইটা দিয়ে আবার আমি এখান থেকে খুঁজে বের করব কোন বই, আর গেটার দিয়ে টাইটেল নিয়ে এটার কনস্ট্রাক্টরে দিব, আর ডেট অফ বড় এখানে আছে, এইটা এখানে দিব। তাহলে এই ডামি ক্লাসের ফিল্ডের ভ্যালুগুলো আসবে কিন্তু তিনটা ডিফারেন্ট ক্লাস থেকে, যেগুলো আমার স্টোরেজে আছে। দ্যাট ইজ ইউর ডাটা প্রসেসিং। ওই যে আপনি ইভেন্টে লেখেন না ডিপি ডাটা প্রসেসিং, ওখানে আপনি লিখবেন ডাটা প্রসেসিং। তো ওইভাবে ডাটা প্রসেস করে এনে 5টা ডাটাই যখন রেডি হবে তখন আপনি এই ডামি ক্লাসের কনস্ট্রাক্টরে অবজেক্ট ক্রিয়েট করে টেবিল ভিউতে অ্যাড করে দিবেন। টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, কম্বো বক্সের মতোই। combo box id dot get items dot add, similarly table view id dot get items dot add, প্যারামিটার এই ক্লাসের অবজেক্ট। তো সেটা করার আগে এই ক্লাসের ফিল্ডের ভ্যালুগুলো আপনাকে রিট্রিভ করে নিয়ে আসতে হবে ইউজিং দিস 3 ক্লাস। তা আমাদের ক্ষেত্রে 3টা অ্যারে লিস্ট অলরেডি আছে, স্টুডেন্ট অ্যারে লিস্ট, বুক অ্যারে লিস্ট, স্টুড লিস্ট, বুক লিস্ট, বরোড বুক লিস্ট। বরোড বুক লিস্ট এখনো নাই, কিন্তু লাগবে। অ্যারে লিস্ট কেন? কারণ আমরা ফাইল হ্যান্ডলিং পারি না, ডাটাবেস পারি না, পারলে তো আর এটা লাগতো না। কাজে এখন আমরা পারি না বলে আমরা অ্যারে লিস্ট, কিন্তু পারলেও অ্যারে লিস্ট লাগবে। আপনি যদি লোড করেন, ডাটা প্রসেসিংটা তো অ্যারে লিস্টেই হবে, প্রসেসিংটা তো আর ফাইলে হবে না। ফাইল ইজ জাস্ট স্টোরেজ, ওটাকে লোড করতে হবে। তো এখন তো আমার লোড করার বিষয় না, এখন অ্যারে লিস্টটাই আমার ডাটাবেস, ওইটাই আমার প্রসেসিং জোন। ওকে, সো দ্যাট ইজ ওয়াই উই নিড দোজ অ্যারে লিস্ট। তাহলে এটা কি বুঝতে পেরেছেন ডামি ক্লাস কখন লাগবে টেবিলের জন্য? তাহলে আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় যে ডু উই নিড ডামি ক্লাস টু অ্যাড আইটেমস টু এ টেবিল অ্যাজ এ রো, হোয়াট উইল বি ইউর অ্যান্সার? এটা আপনাকে কন্টেক্সচুয়ালি অ্যান্সারটা দিতে হবে। If there is a model class whose field matches with the columns of the table, then we don't need any dummy class. Model class object add করে দিলেই হবে। But if the columns of the table does not match with any specific class, rather the column value comes from different class, then I have to use a dummy class. So তখন এই ডিফারেন্ট ক্লাসের ফিল্ড থেকে ভ্যালু এক্সট্রাক্ট করে ডামি ক্লাসের অবজেক্ট বানিয়ে টেবিলে দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন এইটা কি আপনি মুখস্থ করে পারবেন? এটা তো আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে, আপনাকে ডিসাইড করতে হবে। এই সো আপনার কনসেপ্ট ঠিক থাকতে হবে, কনসেপ্ট ঠিক থাকলে ইট ইজ ওকে, ইউ ক্যান ডু ইট।
Okay, next আরেকটা কোশ্চেন করি। Now let's say your model class has 10 fields. Now your table has 5 fields. So can you add the object of your model class to the table? স্যার কনস্ট্রাক্টর একটা ক্রিয়েট করে স্যার ইউজ করতে পারবো উনি ওনার মতো একটা অ্যান্সার দিয়েছে, কিন্তু কোশ্চেনটা কি ক্লিয়ার? হোয়াট ইজ দ্য কোশ্চেন বলেন। ধরেন আমার এমপ্লয়ি ক্লাস হ্যাজ 10 fields, but in table I want to show only 5 fields of the employee. Now the table has 5 columns only. তাহলে টেবিলের যে আইটেমস সেখানে কি আমি এমপ্লয়ি অবজেক্ট অ্যাড করতে পারবো? এমপ্লয়ি অবজেক্ট হ্যাজ 10 columns, 10 fields. Can I add employee objects to the table view provided employee class has 10 fields and the table has only 5 columns? আগে বলেন পারবো কিনা। পারবো। ওকে, কেন পারবো এখন বলেন দেখি, ট্রাই করেন। স্যার ওই স্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা স্যার কনস্ট্রাক্টর ক্রিয়েট করে যদি করতে চাই তাহলে করতে পারবো স্যার। এখানে দেখেন, আমরা যদি এখন একটা টেবিল ভিউ নেই, এখানে আমাকে কি দিতে হবে আমাদের এটার জন্য, এই টেবিল ভিউটার জন্য কোন ক্লাস? দিস আর দ্য মডেল ক্লাস, বড় বুক টেবিল ভিউ ক্লাস, ডামি ক্লাস। তাইলে বড় ভিউ, বড় বুক, টেবিল ভিউ ক্লাস। এটা তো ভুল হয়েছে, দ্যাট ইজ মাই মিস্টেক। তাহলে এটা কোথায়, এটাকে চেঞ্জ করতে হবে। ক্লাস নেম শুড বি ক্যাপিটাল লেটার, কোডিং কনভেনশন। ক্যামেল কেস তো এটাও ক্যামেল কেস, কিন্তু স্টার্ট ক্যামেল কেস, কিন্তু প্রথমটা ক্যাপিটাল হবে। ক্লাসের ক্ষেত্রে, আইডেন্টিফায়ারের ক্ষেত্রে স্মল লেটার। সো ক্লাস নেম ইজ নট অ্যান আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি, এটা শুনছেন না? হোয়াট ইজ আইডেন্টিফায়ার? একটা এক্সাম্পল দেন, আইডেন্টিফায়ারের এক্সাম্পল দেন। হোয়াট ইজ আইডেন্টিফায়ার? কোনো কিছু আইডেন্টিফাই করতে পারে, মানে যে কোনো কিছু আইডেন্টিফাই করতে পারে সেই তো আইডেন্টিফায়ার। তা আমরা যখন বলি যে আইডেন্টিফায়ার নেম বিগিনস উইথ স্মল লেটার, ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার, এখানে আইডেন্টিফায়ার বলতে আমরা কি মিন করছি? ফিল্ড নেম মানে অবজেক্ট নেম, ফিল্ড নেম, ভেরিয়েবল নেমস, মেথড নেমস। কেন এদেরকে আইডেন্টিফায়ার বলা হয় অথচ ক্লাস নেমকে আইডেন্টিফায়ার বলা হচ্ছে না? এরা কি আইডেন্টিফাই করে যেটা ক্লাস আইডেন্টিফাই করে না? এটা তো অ্যান্সার হলো না। আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে why a variable name is called identifier, what it identifies. ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নেম int x, x কে আইডেন্টিফায়ার? কেন না? x ডাটা টাইপ না, int ডাটা টাইপ। Variable is identifier. Why we say variable is identifier? So that's why variable name starts with a small letter. But কেন variable identify হচ্ছে? Because variable name identifies the memory location for that variable. আপনি যখন বলতেছেন যে print x, ওই x নামটা থেকে সে অ্যাড্রেস পেয়ে যাচ্ছে, ওখান থেকে সে কন্টেন্ট বাইট রিড করে প্রিন্ট করে দিচ্ছে। So the name of the variable identifies the memory. That's why it's an identifier. What about function name or method name? Is it identifier? Yes. What it identifies? What it identifies? না, কি আইডেন্টিফাই করে? প্যারেনথিসিস আইডেন্টিফাই করে? কি আইডেন্টিফাই করে যার জন্য আপনি বলতেছেন ফাংশন ইজ অ্যান আইডেন্টিফায়ার?
আতেল মার্কা ডিসকাশন হয়ে যাচ্ছে আমাদের কাজের বাইরে, যদিও এগুলো ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলো আসলে সেলফ স্টাডি করে আপনি শিখবেন, এটাই এক্সপেক্টেড। আপনি যখন মেমোরি নিয়ে কথা বলছেন, memory is needed not only for your data, memory is needed also but for your machine code. আপনার মেশিন কোডটা লোড হয় না, কোথায় লোড হয় না কিসে লোড হয়? আপনি যখন একটা আইকনে ডাবল ক্লিক করেন, ক্যালকুলেটর আইকনে ডাবল ক্লিক করেন, তখন কি হয়? ক্যালকুলেটরের যে exe ফাইল, এটা লোড হয় না? কোথায় লোড হয়? হ্যাঁ, প্রসেসরে লোড হয় না, প্রসেসরে প্রসেস করে, র্যামে লোড হয়, তার মানে মেমোরিতে লোড হয়। তাহলে আপনার ক্যালকুলেটরের যে অ্যাড মেথড, ওটার জন্য 20টা লাইন কোড আছে, ওই 20টা লাইন আপনার র্যামের মধ্যে আছে, বাট ইন দ্য কোড সেগমেন্ট অফ ইউর মেমোরি। মেমোরিকে আবার লজিক্যালি ভাগ করা হয়, কোড সেগমেন্টে কোড লোড হয়। তাহলে আপনি যখন অ্যাড মেথডকে কল করতেছেন, যে c1 ডট অ্যাড প্যারামিটার c2, তখন এই অ্যাড মেথড আইডেন্টিফাইজ দ্য বাইট, স্টার্টিং বাইট অফ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অ্যাড মেথড ইন ইউর কোড সেগমেন্ট। আপনি কি বলে দেন যে অ্যাডের কোডগুলো কত নাম্বার বাইটে আছে র্যামের? আপনি শুধু মেথডের নাম দিয়ে দেন, মেথডের নামটাই আইডেন্টিফাই করে যে আপনার র্যামের কোন বাইট থেকে এই মেথডের কোডগুলো শুরু হবে। So that's why method name is also identifier. তাহলে আপনার ভেরিয়েবল নেম, অবজেক্ট ইজ অলসো ক্লাস ভেরিয়েবল, ফিল্ড ইজ অলসো ডেটা টাইপ, কারণ ফিল্ড ক্লাসের মেম্বার, বাট ওটাও তো একটা ভেরিয়েবল। So that's why field names, independent variable names, field names, object names, method names, all are identifiers. That's why they start with small letter. That is the industry convention. And আপনি যদি ভুলে একটা মেথডের নাম ক্যাপিটাল লেটার দেন, এটা কেউ ভুল বুঝতে পারে আপনার কোড রিভিউ করতে গেলে। হয় সে বুঝবে আপনি টাইপিং মিস্টেক করছেন, আর যদি সে লিটারালি বাই বুক যায়, সে তখন বলবে যে, মানে হি উইল কোশ্চেন ইউর, যে আপনি ইন্ডাস্ট্রি নর্ম ফলো করছেন না, and that will create problem. Class name int কি কোন আইডেন্টিফায়ার? x কি আইডেন্টিফায়ার? x ভেরিয়েবল, int টাইপ, ক্লাস নেম কি? টাইপ। So type cannot be identifier. That's why class name begins with capital letter. এখন আপনি বলতে পারেন, স্যার পাইথনে তো স্ট্রিং স্মল এস, এটা কেন? এটার জন্য আবার অন্য গল্প করতে হবে কেন? ওকে, এটা হচ্ছে নেম স্পেস রিজলভ করার জন্য। যাই হোক, তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এখন আগাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুক ক্রিয়েট করে ফেলি। তাহলে ক্রিয়েট নিউ, কোথায় অ্যাড বুক, কোথায়? এই অ্যাড বুক। ওকে, তাহলে বুক বি নিউ বুক। এখন দেখেন এই যে নিউ বুকের যে অ্যারে লিস্ট, এটা কিন্তু আবার আরেকটা বাটনে জেনারেট হচ্ছে। কোথায়? অ্যাড অথর। হোয়ার ইজ দ্যাট? অ্যাড অথর, এই যে অথর লিস্ট ডট অ্যাড টেক্সট ফিল্ডের ভ্যালু, তাই না? আচ্ছা, আপনি আরেকটা কাজ করেন, টেক্সট ফিল্ডটাকে ক্লিয়ার করে দেন, কারণ ওটা তো আপনি অ্যাড করেই দিলেন। টেক্সট ফিল্ডটাকে ক্লিয়ার করবেন। তাহলে যখনই আমি এখানে একটা অথর নাম দিয়ে এটা ক্লিক করব, ওইটা আবার খালি হয়ে যাবে। আমি একটা ভিজুয়াল কনফার্মেশন পাবো যে ওটাকে ইউজ করা হলো। ওকে, তো ওইটাই কিন্তু আমার এইটার কনস্ট্রাক্টরে যাবে। সো এই অথর লিস্ট, এটাও কিন্তু আমার কন্ট্রোলার ক্লাসেরই ফিল্ড, তো এইটা আমার এই বুকের কনস্ট্রাক্টরে দিয়ে দিলাম। এই যে বিটাকে আমরা অ্যাড করে দিলাম। এখন এই অথর লিস্ট নিড টু বি ক্লিয়ার, কারণ এই বইয়ের অথর লিস্ট তো আমি কনজিউম করে ফেলছি। কোথায়? বুকের কনস্ট্রাক্টরে। এই বাটনটা ক্লিক করার ফলে, এই বাটনটা ক্লিক করার ফলে আমি বই তৈরি করলাম উইথ দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য অথর লিস্ট। তাহলে পরের বার যখন ক্লিক হবে, তখন তো পরের বইয়ের জন্য, তখন তো অথর লিস্টটা আবার নতুন করে জেনারেট করতে হবে না। তাহলে ওটা যদি খালি না হয়, তাহলে আগের বইয়ের অথরের সাথে পরের বইয়ের অথর যোগ হয়ে যাবে।
তো আমাদের যখন আমরা বুক ক্রিয়েট করে ফেলবো এই হ্যান্ডলারে, তখন এই হ্যান্ডলার থেকে বের হওয়ার আগে অথর লিস্টটাকে খালি করে দিতে হবে। সো যতক্ষণ আমি as long as I am এখানে অথর 1 ক্লিয়ার করে ফেললাম, অ্যাড করে ফেললাম, অথর 2 অ্যাড করে ফেললাম, অথর 3 অ্যাড করে ফেললাম। এখন আমি যখন বুক ক্রিয়েট করব তখন এই অথর লিস্টটা চলে যাবে বুকের কনস্ট্রাক্টরে। তো পরের বার যখন আমি এটা আবার ক্লিক করবো, ওটা তো বুক 2, তখন তো এই লিস্ট শুড বি এমটি। তো ওই জন্য আমরা নিউ বুক ক্রিয়েট করার পরেই আমাদের অথর লিস্টটাকে খালি করব, কারণ এই বইয়ের জন্য যা অ্যাকুমুলেট করছিলাম সেটা আমরা বুকের কনস্ট্রাক্টরে দিয়ে দিছি। এখন পরের বইয়ের জন্য দিস অথর লিস্ট শুড বি এমটি এগেইন। সো আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। এবং আমার ওই যে বড় করার জন্য যে বুক সিলেক্ট বুক কম্বো বক্স, ওখানে আমরা এই বইয়ের অ্যাক্সেশন নাম্বার এবং টাইটেলটা অ্যাড করে দিলাম অ্যাজ এ স্ট্রিং। তাহলে এই স্ট্রিংটাকে আমরা আর ইউ ফলোইং? ওকে, এখন আসেন এই যে বড় বুক, এটার অবজেক্ট আমরা এখন কোথায় ক্রিয়েট করব? সো আমাদের মেথডের নাম কি ছিল? এই বাটনে যদি যাই, ও এটার তো অন অ্যাকশন দেওয়াই হয় নাই। এটা না, এটা আসছে কেন? এটার এফএক্স আইডি, এটা মনে হয় কপি হয়ে গেছে, তাই না? এটা তো এফএক্স আইডি লাগবেই না। আগে দেখেন আমরা সঠিক নোট সিলেক্ট করছি কিনা। ও এটা তো না, এইখানে, হ্যাঁ এইখানে যেতে হবে। হ্যাঁ ওকে, বড় বুক বাটন অন অ্যাকশন। তাহলে বড় বুক বাটন অন অ্যাকশন, এখানে এখন আমরা কি করব? হোয়াট উই নিড টু ডু? আমি কোনো ভ্যালিডেশনে যাচ্ছি না যে এই স্টুডেন্ট আইডি 3টার বেশি বড় বুক হইতে পারবে না, হ্যাঁ, বা যে বইটা সিলেক্ট করতেছে সেই বইটা আদৌ স্টকে আছে কিনা। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে সেটা আসলে করতে হবে, বাট আমরা এইসব কিছু যাচ্ছি না। আমরা ধরে নিচ্ছি যে বই আছে, আমরা ধরে নিচ্ছি স্টুডেন্ট এলিজিবল টু বড় এ বুক, আর যেটাই সে সিলেক্ট করুক আছে স্টকে। উই আর সিম্পলিফাইং দ্য প্রবলেম ফর লার্নিং। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে দেওয়া যাবে না কিন্তু এইভাবে। ওকে, তো তাহলে আমাকে কি করতে হবে? হোয়াট উই নিড টু ডু? বলেন, শুরুটা করব কিভাবে? তাহলে এই বাটনটা কখন ক্লিক করব? when these 4 inputs are given, আমরা ধরে নিচ্ছি all are valid। তাহলে এই বাটনটা এখন ক্লিক করি, তাহলে কি করতে হবে আমাকে? ভিজুয়ালি তো দেখে বোঝা যায় what we need to do। জি, এই বাটনটা দিয়ে আমরা বই ইস্যুটা বা বই বড়টা কনফার্ম করছি। হ্যাঁ, কি রাখবো? কোন ডেটা? কোন ডেটা কি রাখবেন? আপনি বলছেন বড় বুকের একটা লিস্ট লাগবে, তাহলে এখানে আপনার আরেকটা অ্যারে লিস্ট লাগবে। হুইচ টাইপ? এই 4টা ইনফরমেশন দিয়ে কি জেনারেট হবে? ইউ হ্যাভ অ্যানাদার মডেল ক্লাস borrowed book record। তাহলে এই borrowed book রেকর্ডের একটা অ্যারে লিস্ট লাগবে ইন ইওর কন্ট্রোলার। তাহলে আমার 3টা অ্যারে লিস্ট অলরেডি ছিল কিনা? আমি এখন আরেকটা, তাহলে দেখেন তখন কিন্তু আমি জানি না যে লাগবে, কিন্তু এখন আমি এটা করতে গিয়ে বুঝলাম যে এটাও লাগবে। তাহলে borrowed book record list, তো এটা তো আইডেন্টিফায়ার, তাহলে এটা ছোট হাতের হবে, ইকুয়াল টু নিউ borrowed book record অ্যারে লিস্ট, তাই না? এটা তো একটা অ্যারে লিস্ট।
এই অ্যারে লিস্টটা আমাকে ফিল্ড হিসেবে রাখতে হবে। তাহলে এরকম একটা অ্যারে লিস্ট আমার লাগবে, যে বরোড বুক রেকর্ড টাইপের একটা অ্যারে লিস্ট। এই যে এটার নাম কি, বরোড বুক রেকর্ড লিস্ট। ওকে, তাহলে এইটাতে আমাকে অ্যাড করতে হবে, রাইট? এইটাতে আমরা যখন অ্যাড করব, কিভাবে অ্যাড করব আসুন এখন। তাহলে এটাতে আমরা অ্যাড করব ডট অ্যাড। অ্যাড করব, this is the add method call. Now what is the parameter of add method? Borrowed book record instance. তাহলে একটা borrowed book record instance create করতে হবে, so new borrowed book record। তাহলে এটার কনস্ট্রাক্টর প্যারামিটার, রাইট? স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ borrow, ডেট অফ রিটার্ন। তাহলে অ্যাক্সেশন স্টুডেন্ট আইডি কোথা থেকে পাবো? এখান থেকে। এখানে কি আছে? এখানে কি আইডি আছে? এখানে একটা স্ট্রিং আছে, আগে গেট ভ্যালুটা নিতে হবে। সো ইউ হ্যাভ টু গেট দ্য গেট ভ্যালু ফার্স্ট, রাইট? তাহলে গেট ভ্যালুটা যদি আমি নিয়ে নিই, হুইচ ইজ এ স্ট্রিং, তাহলে আগে আমাকে একটা স্ট্রিংটা নিয়ে আসতে হবে। সো একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করি এখানে, এই কাজটা আগে করে নিতে হবে। সো স্ট্রিং কি ছিল আমার ইয়ের নাম, কম্বো বক্সের নাম সিলেক্ট স্টুডেন্ট কম্বো বক্স। তাহলে সিলেক্ট স্টুডেন্ট str, এটাই দিলাম নাম। আর একটা হলো সিলেক্ট বুক str। ওকে, আচ্ছা। তা এখন এই স্ট্রিং দুইটা আমাকে বানাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু গেট ভ্যালু কোন কম্বো বক্স? এই যে সিলেক্ট স্টুডেন্ট কম্বো বক্স গেট ভ্যালু। তাহলে এখান থেকে আমি কি পাবো? ধরেন এখান থেকে আমি পাবো 1 2 3 ড্যাশ ড্যাশ আসিফ, এরকম কিছু একটা ছিল। কম্বো বক্সটা তো আমরা ওইভাবেই জেনারেট করছি, তাই না? কিন্তু আমার কনস্ট্রাক্টরে কি এটা যাবে না, শুধু 1 2 3 4 যাবে? সিলেক্ট স্টুডেন্ট তো এই পুরাটা, এই পুরাটা কম্বো বক্সের আইটেম পুরাটা। কিন্তু কনস্ট্রাক্টরে আপনি কি দিবেন? শুধু এই নাম্বারটা, কারণ স্টুডেন্ট এই বরোড বুক রেকর্ডের যে ফিল্ড, সেটা কি স্টুডেন্ট আইডি, কিন্তু ওখানে তো আইডি ড্যাশ ড্যাশ নেম সহ। তো তাইলে ওখান থেকে কাটতে হবে, স্ট্রিংটাকে স্প্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে স্ট্রিংটাকে আপনি স্প্লিট করে দিবেন। স্প্লিট করলে আপনি একটা স্ট্রিংকে যদি স্প্লিট করা হয়, কয়টা স্ট্রিং পাওয়া যাবে? ডিপেন্ডস অন স্প্লিটিং বেসড অন হোয়াট। ধরেন আপনি যদি কমা দিয়ে স্প্লিট করেন এবং স্ট্রিংয়ে যদি 3টা কমা থাকে, তাহলে কয় পিস করবে? 4 পিস। 3টা কমা আছে, তাহলে 4 পিস হয়ে যাবে। আর যদি একটা কমা থাকে, 2 পিস হবে। তাহলে আমরা হাইফেনেট করছি না, হাইফেন দিয়ে স্প্লিট করলে আইডিটা পাবো এক জায়গায়, বাকিটা পরের জায়গায়। সো তাহলে আমার যদি এখানে আমি এখন এটাকে স্প্লিট করব, ওকে? তাহলে এটা কোথায় আছে? এত ভয় পাওয়ার কিছু নাই, একবার করে ফেলেন, একটু রাত জেগে 2 ঘন্টা বেশি, একটা করে ফেললে দেখবেন যে কনফিডেন্স লেভেল আপনার মানে চাঁদে চলে গেছে। হ্যাঁ, তখন আপনি ভাববেন যে আমি পেয়েই গেছি।
এখন A প্লাস আছে কিনা এইটার জন্য কিছু করা যায় কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি দেওয়া। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে এখন আমার এইটা এইটা ধরেন যদি এরকম থাকে 1 2 3 ড্যাশ ড্যাশ আছে, তাহলে আমি এখন এটাকে কি করব, স্প্লিট করব। ওকে, তাহলে স্প্লিট করলে একটা স্ট্রিংকে যদি স্প্লিট করেন কি পাওয়া যাবে? ক্যারেক্টার কেন পাবেন? ছোট ছোট গুলো ক্যারেক্টার কি একটা ক্যারেক্টার? মাল্টিপল ক্যারেক্টার মানে ওগুলো স্ট্রিং। তাহলে একটা স্ট্রিং কে স্প্লিট করলে ইউ উইল গেট অ্যান অ্যারে অফ স্ট্রিং। ওকে, তাহলে আমরা কোন স্ট্রিংটাকে স্প্লিট করব? এইটাকে স্প্লিট করব। ওকে, স্ট্রিং একটা ক্লাস, ক্যারেক্টার একটা প্রিমিটিভ। ক্যারেক্টার মানে একটা ক্যারেক্টার এ বা ক্যারেক্টার @ দ্যাটস এ 1 বাইট ডেটা অ্যাসকি কোড। ওইটার কোনো ফাংশনালিটি না, ওটা একটা ক্যারেক্টার। কিন্তু যখন অনেকগুলো ক্যারেক্টারকে আপনি একটা টেক্সট হিসাবে একসাথে রাখতেছেন এবং ওখানে কিছু ফাংশনালিটি অ্যাড করতেছেন, নাও ইট বিকামস এ স্ট্রিং ক্লাস। কারণ ক্যারেক্টার অ্যারে দিয়েও আপনি কাজ চালাইতে পারতেন, কিন্তু ক্যারেক্টার অ্যারে দিয়ে আপনি কোনো অপারেশন করতে পারতেন না। ইট জাস্ট এ ডেটা কালেকশন। তো আপনি স্ট্রিংকে রিভার্স করতে পারেন, স্ট্রিং ক্লাসের মেথড দিয়ে করতে পারেন, কিন্তু একটা ক্যারেক্টার অ্যারে কি নিজে নিজে রিভার্স করতে পারবে? পারবে না। একটা স্ট্রিংকে আপনি আরেকটা স্ট্রিং এর সাথে প্লাস করতে পারেন, তাহলে কনক্যাটেনেট করতেছেন। দুইটা অ্যারেকে আপনি প্লাস দিলে তো আর অ্যারে প্লাস হয়ে যায় না, তাই না? তার মানে ওই ইন্টারনাল কমপ্লেক্সিটি গুলোকে আপনি মেথডের ভিতরে লুকাই ফেলতেছেন, ফেলে আপনি কিছু মেথড প্রোভাইড করতেছেন। কারণ লিস্ট ইজ এ ক্লাস, ওই জন্য করতে পারেন। ওগুলো যদি অ্যারে হইতে পারতেন না। কে বলছে সেম জিনিস? সি প্লাস প্লাস অ্যারে ইজ নট এ ক্লাস, ইটস জাস্ট এ কালেকশন অফ ইন্টিজার্স বা কালেকশন অফ ফ্লোটস, হোয়াট এভার ইজ দ্য টাইপ। জাভা অ্যারে ইজ এ ক্লাস। সবকিছুই ক্লাস, কিন্তু আপনি ধরেন ক্লাস ইউজ করতে চান না, আপনি একটা টেক্সট রিপ্রেজেন্ট করার জন্য ক্যারেক্টার অ্যারে ইউজ করতে চান। তাহলে ক্যারেক্টার অ্যারেতে যখন আপনি ক্যারেক্টার গুলো রাখবেন, HELLO 5টা ক্যারেক্টার রাখলেন একটা ক্যারেক্টার অ্যারেতে, ইট জাস্ট এ ক্যারেক্টার অ্যারে। যেমন ইন্টিজার অ্যারেতে 5টা ইন্টিজার রাখেন, কিন্তু ওর নিজের কোনো ফাংশনালিটি নাই। কিন্তু আপনি তো স্ট্রিং এর একটা টেক্সট দিয়ে অনেক ধরনের ডাটা প্রসেসিং করেন, যেগুলো আপনি আবার বিল্ট ইন হিসেবে চান যে স্ট্রিং এ আপনি বলেন যে str.length, str.concat, str.reverse, তাই না? তো এই কাজগুলো কেন একটা স্ট্রিং এর উপর করতে পারেন? কারণ আপনার স্ট্রিং ক্লাসে এই মেথডগুলো তৈরি করা আছে। ক্যারেক্টার অ্যারে হলে তো সেটা পারতেন না। এই জন্য আমরা ইনস্টেড অফ ক্যারেক্টার অ্যারে আমরা স্ট্রিং ইউজ করি। কিন্তু 101-এ আমরা যেটা বুঝি, স্ট্রিং একটা প্রিমিটিভ, মানে ক্যারেক্টার অ্যারের সিনোনিম হিসেবে আমরা ওটাকে ট্রিট করি। বাট দ্যাটস এ ক্যারেক্টার। অনেকগুলো ক্যারেক্টার একখানে রাখলে তো সেটা ক্যারেক্টার অ্যারে। বাট ক্যারেক্টার অ্যারেকেই আমরা স্ট্রিংকে ক্যারেক্টার অ্যারেরই একটা সিনোনিম হিসেবে ভেবে থাকি। হ্যাঁ, সাবস্ট্রিং ইজ অ্যানাদার স্ট্রিং। ধরেন এটা একটা তার, এটা একটা তার। এই তারকে যদি আমি কাটি কি পাবো? দুইটা তার পাবো। তো ওগুলো তো তারের অবজেক্ট। এটা একটা তারের অবজেক্ট, এটাকে কাটলে যে দুইটা পিস পাবে ওগুলো তো তারের অবজেক্ট। তাহলে স্ট্রিংকে স্প্লিট করলে আপনি ছোট ছোট স্ট্রিং পাবেন, বাট ওরাও স্ট্রিং অবজেক্ট। সো স্প্লিট মেথড রিটার্নস অ্যারে অফ স্ট্রিংস। আমরা এখন এটাকে স্প্লিট করব, তাহলে আমার একটা স্ট্রিং অ্যারে লাগবে। ওকে, ধরেন নাম দিলাম টোকেন্স, ইকুয়াল টু সিলেক্ট স্টুডেন্ট str dot split based on what?
যদি ডাবল ড্যাশ থাকে ডাবল ড্যাশ, তাহলে এখন আমার স্ট্রিংটা সোজা দুই ভাগ হয়ে যাবে। তাহলে টোকেন্স 0-তে থাকবে 1 2 3, আর টোকেন্স 1-এ থাকবে আসিফ। তাহলে আমি এখন এখানে কি পাঠাবো, স্টুডেন্ট আইডি হুইচ ইজ 1 2 3 মানে কি এখানে, বাট এখানে কি লিখবো, টোকেন্স 0। টোকেন্স তো একটা অ্যারে, তার ফার্স্ট এলিমেন্টটাই হচ্ছে প্রথম স্ট্রিং স্প্লিটের পরে, হুইচ ইজ আমরা জানি যে আইডি, কিন্তু এটা তো ইন্টিজার না, তাহলে এটাকে এখন পাস করেন। ডান। সেকেন্ড প্যারামিটার কি হবে, সেকেন্ড প্যারামিটার কি হবে, অ্যাক্সেশন না কনস্ট্রাক্টরের সিকোয়েন্স দেখতে হবে, এখানে কি আছে তা না, এইখানে কোনটার পরে কোনটা আপনি তো সেই অনুযায়ী দিতে হবে, ওইটাও ইন্টিজার। তাহলে অ্যাক্সেশন নাম্বার, তাহলে এই একই কাজ আপনাকে, টোকেন্স তো আপনি অলরেডি ডিক্লেয়ার করেই রাখছেন, ধরেন এটা ডিক্লেয়ার করে রাখেন, তাহলে আপনি বলতে পারেন টোকেন্স ইকুয়াল টু, তাহলে এখন আপনার, হ্যাঁ ধরেন আপনি এখানে বলেন যে কম্বো এসটিআর, মানে একটা স্ট্রিং আপনি দুই জায়গায় ইউজ করবেন, তাহলে দুইটা ডিক্লেয়ার করতে হবে না আর কি, হ্যাঁ ওইটা বললাম আর কি, কম্বো বক্স এসটিআর, সিলেক্টেড এসটিআর, যাই হোক একটা দিলেই হচ্ছে। তাহলে কম্বো এসটিআর কে আপনি এখানে দিচ্ছেন, তাহলে এটা কম্বো এসটিআর কে স্প্লিট করবেন, ওই সেম কম্বো এসটিআর আপনি ইউজ করতে পারেন, এখন আবার স্প্লিট করেন, যে টোকেন্স ইকুয়াল টু, আগে কম্বো এসটিআরটা বের করে নেন, এখন কি হবে, এখন হবে ওই বুকের যে কম্বো বক্স, সিলেক্ট বুক কম্বো বক্স, এইটা। এখন এটাকে স্প্লিট করেন, আবার টোকেন্স ইকুয়াল টু, একই কাজ। তাহলে এখন কিন্তু এটার মধ্যে কম্বো বক্স ওই বইয়ের যে স্ট্রিং সেটা আছে, তো একই কাজ করলেন আবার, তো একই জিনিস আবার দিয়ে দিবেন এখানে, তাহলে আমার অ্যাক্সেশন নাম্বারও হয়ে গেল। আরটা কি, ডেট অফ বড়, আর হচ্ছে, তাহলে এগুলো কোথায় আছে, এগুলো আমার ডেট পিকার আছে, ডেট পিকার গুলোর এফএক্স আইডি কি, ডেট পিকার, আর একটা কোথায় সেটা, এই ঝাঁকায়েন না, এটার কানেকশন দুর্বল, আরাম করে পা ঝাঁকায় ঝাঁকায়, হ্যাঁ, কোথায় আছে সেটা দেখেন, ডেট অফ বড়, এই যে দুইটাই ডেট অফ রিটার্ন কেন, ও ডেট, অ্যাঙ্কর পেন কেন ডেট অফ রিটার্ন হয়েছে, না না ডেট পিকার হবে, অ্যাঙ্কর পেন কেন হবে, ভুল করছি তাহলে, তাহলে এখানে আমরা দেখি ডেট অফ ইস্যু ডেট পিকার, এটা দেওয়াই হয় নাই, আচ্ছা ওকে, ডেট অফ রিটার্ন ডেট পিকার। নেক্সট উইকে আপনাদের কুইজ, তারপরে উইকে আপনাদের মিড টার্ম, নিয়ে বলছি কি আসবে, প্রজেক্ট কিরকম আসবে সেটা বলছি না, আচ্ছা তাহলে আজকে বলে দিচ্ছি, তাহলে এটা এখন সেভ করতে হবে তাই না, যেহেতু আপডেট হয়েছে, সেভ, হ্যাঁ আপডেট কন্ট্রোলার, No, some kind of similar. It's like our first, so
আমার অ্যাঙ্কর পেনেও আমি মনে হয় ডেট অফ রিটার্ন দিয়ে ফেলছি কোনো একটা অ্যাঙ্কর পেনে, এখানে দেখতে হবে। হ্যাঁ, এইটার কোনো এফএক্স আইডি আছে? নাই। তাহলে এই ট্যাবে নাই। এটার কোনো এফএক্স আইডি আছে? নাই। এই ট্যাবেও নাই। এটার কোনো এফএক্স আইডি আছে? হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পেনের এফএক্স এটা ভুলে চলে আসে, ডুপ্লিকেট হচ্ছে বলেও ধরতেছে, এখানে হবে না। ওকে, ঠিক আছে। এখন আমার ডেট অফ ইস্যু কোথায়? ডেট অফ ইস্যু ডেট পিকার ডট গেট ভ্যালু আমাকে লোকাল ডেট দিবে, হুইচ ইজ দ্য ফিল্ড টাইপ। তাহলে থার্ড প্যারামিটার হবে ডট গেট ভ্যালু, আর ফোর্থটা হবে ডেট অফ রিটার্ন গেট ভ্যালু। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারলাম যে আমাদের বড় বুক কিভাবে তৈরি হচ্ছে? এখন আমি যখন টেবিলে দেখাবো বড় বুকগুলো, এখন খেয়াল করেন, এটা আজকে সময় নেই আমাদের, কিন্তু বলে রাখি কারণ এটা মাথায় ঢুকে ফেলে। এই যে আমরা আমাদের যে ডামি ক্লাস, এইটার অবজেক্ট বানাতে হবে। তাইলে এইটার যে কনস্ট্রাক্টরের যে ভ্যালুটা, ধরেন এখানে যে স্টুডেন্ট আইডি আসবে বা অ্যাক্সেশন নাম্বার আসবে বা স্টুডেন্ট নেম আসবে বা বুক টাইটেল আসবে, এই ভ্যালুগুলো কিন্তু ধার করা ভ্যালু, এটা বুঝেন, তার নিজের ভ্যালু না। এই এই কথা, এই স্টেটমেন্টটা কি বুঝতে পেরেছেন? নাহলে আমি অন্য একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, ধরেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা কোর্স অফার করতে চায়, তো সেই কোর্সগুলো তো আপনারা দেখেন, অফার্ড কোর্স হিসেবে দেখেন। তাহলে অফার্ড কোর্স যে রো গুলো দেখেন, ওটাতে একটা অফার্ড কোর্স ক্লাসের একটা ইনস্ট্যান্স। ওখানে কি কোর্স আইডি থাকে না? তো ওখানে কি আমি আমার ইচ্ছা মতো কোনো কোর্স আইডি দিতে পারবো কোর্স অফার করার সময়? ধরেন আমি হেড যখন এটা অফার করতেছে, হেড কি তার ইচ্ছা মতো একটা কোর্স আইডি টাইপ করে দিলেই হবে? তাহলে ওখানে কোর্স আইডির ভ্যালুটা কি যাবে? এমন একটা ভ্যালু দিতে হবে যেটা কোনো না কোনো কোর্স ক্লাসের আইডি ফিল্ডে আছে। তাহলে ইউজিসি আমাকে 500টা কোর্স অ্যাপ্রুভ করে দিয়েছে আইবি কে, বা 1000 কোর্স অ্যাপ্রুভ করে দিয়েছে সব ডিপার্টমেন্ট মিলে। তাহলে 1000টা কোর্স সাবজেক্ট আছে। কালকে যদি আর্কিটেকচার অফার হয়, আরো হয়তো 30টা কোর্স অ্যাড হবে। তাহলে এই কোর্স ক্লাসের ফিল্ড কি? কোর্স আইডি, কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, টাইপ অফ কোর্স, মেজর না মেজর, প্রিরিকুইজিট লিস্ট, তাই না, বুক লিস্ট ইত্যাদি। তাহলে এই ডাটাগুলো একটা কোর্সকে রিপ্রেজেন্ট করে। এখন এই কোর্সটা আপনি অফার করবেন কি করবেন না সেটা অন্য জিনিস। তো যখন আমি কোর্সটা অফার করব, তখন অফার্ড কোর্সে কোর্স আইডি, সেকশন নাম্বার, রুম নাম্বার, টাইম, ক্যাপাসিটি, কতজন এনরোল করলো ইত্যাদি, এগুলো দিয়ে একটা অফার্ড কোর্স আরেকটা ক্লাস। এখন এই অফার্ড কোর্স ক্লাসের যে কোর্স আইডি, এটা কিন্তু তার নিজের ভ্যালু না। It's not a brand new value. It's a value I am borrowing from one of the course object which is already in the database. So head যখন কোর্স অফার করবে, অলরেডি সে দেখবে যে ড্রপ ডাউন লিস্টে কোর্স আইডি গুলো রেডি। তাহলে এই কোর্স আইডি গুলো আসলো কোথা থেকে? সে কি ইনপুট দিছে? এই কোর্স আইডি গুলো আমার ইনিশিয়ালাইজ মেথড ওই কোর্স টেবিল থেকে, ডাটাবেজের কোর্স টেবিল থেকে যতগুলো কোর্স অবজেক্ট আছে তার কোর্স আইডি গুলো লোড করে রাখছে। ওখান থেকে কোনো না কোনো একটা ভ্যালু অফার্ড কোর্সের আইডির ফিল্ডে ঢুকবে। তাহলে কোর্স ক্লাসের যে আইডি, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু, এটা ইনপুট দেওয়া হয়েছে। যখন একটা নিউ কোর্স অ্যাড করা হয়, তার আইডিটা টাইপ করে দিতে হয় যে আমি আর্কিটেকচারের ARC 101,
এই প্রথমবার এই কোর্সটা যখন ক্রিয়েট করা হবে তখন ARC11 ইজ এ নিউ ইনপুট, ব্র্যান্ড নিউ ইনপুট ফর দ্য কোর্স অবজেক্ট। কিন্তু এই আর্কিটেকচারের হেড যখন এটা অফার করবে তখন অফার্ড কোর্সের জন্য কোর্স এই ARC11 অলরেডি ওখানে লোডেড থাকবে, যেটা ওই অফার্ড কোর্সের অবজেক্টের কনস্ট্রাক্টরে ঢুকবে। তাহলে অফার্ড কোর্সের কনস্ট্রাক্টরের অবজেক্টে যে কোর্স আইডিটা ঢুকলো এটা কিন্তু কোনো নিউ ভ্যালু না, এটা আমার কোনো না কোনো কোর্সের অবজেক্টের যে প্রাইমারি ফিল্ড কোর্স আইডি তার ভ্যালু। তো কোর্স ক্লাসে এই কোর্স আইডি হচ্ছে প্রাইমারি ফিল্ড, আর অফার্ড কোর্সে এই কোর্স আইডি হচ্ছে ফরেন ফিল্ড। ওকে, তাহলে আমরা আরেকটা টার্ম নিয়ে আসলাম, ফরেন ফিল্ড। Foreign field does not have its own value, it gets its value from another field of another class. So অন্য একটা ক্লাসের ফিল্ডের ভ্যালু আমি যদি পাই সেটাই তখন আমার ক্লাসের ফিল্ডের ভ্যালু হয়। তার মানে আমার ফিল্ডের ক্লাসের ভ্যালুটা ডিপেন্ডেন্ট অন ফিল্ড ভ্যালু অফ অ্যানাদার ক্লাস। সো ওই ক্লাসের একটা ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমার ক্লাসের অবজেক্টের ফিল্ডের ভ্যালু কি হবে। তাহলে আমার ক্লাসে এই ফিল্ডটা একটা ফরেন ফিল্ড। ডামি ক্লাসে অনেকগুলোই ফরেন ফিল্ড এখানে। ওকে, তাহলে আমার এই ডামি ক্লাসের সবগুলোই কিন্তু ফরেন ফিল্ড, 5টাই ফরেন ফিল্ড। কারণ ডামি ক্লাসের যে ডেট অফ বড় এটা কিন্তু আসলে বড় বুক রেকর্ড থেকে আসতেছে, স্টুডেন্ট আইডি এবং অ্যাক্সেশন নাম্বার এই দুইটাও বড় বুক থেকে আসতেছে। আবার ওই স্টুডেন্ট আইডিটা ইউজ করে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট থেকে আবার স্টুডেন্ট নেম আসতেছে। আবার বড় বুকে যে বুক আইডিটা অ্যাক্সেশন নাম্বার সেইটা দিয়ে আবার বুক ক্লাস থেকে খুঁজে বের করে তার টাইটেলটা গেটার দিয়ে এনে এখানে বসতেছে। এই কোনোটাই কিন্তু নিউ বা ওর নিজের কোনো ভ্যালু না, এই সবগুলো ভ্যালুই সে কোনো না কোনো অন্য ক্লাসের অবজেক্ট থেকে নিয়ে আসছে। সো দে আর ফরেন ফিল্ড। সো ফরেন ফিল্ড হ্যাজ এ ডিপেন্ডেন্সি। তাহলে দেখেন এখানে ক্লাসগুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। ক্লাস ডায়াগ্রামে রিলেশনশিপ গুলো দেখাতে হবে, শুধু ক্লাস বক্স বানালেই হবে না। হাউ দে আর ইন্টার রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার, হাউ দে ইউজ ওয়ান অ্যানাদার, এগুলো কিন্তু দেখাতে হবে। এগুলো যদি আপনি দেখান, আমাকে এখন বসে বসে এখানে কোড জেনারেট করতে হতো না, আমি ওই ডায়াগ্রাম দেখে দেখে সুন্দর মতো করে বলতে পারতাম, অনেক ইজি। এখানে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছি, যে আমি কোড লিখতেছি, তাই না, উইদাউট হ্যাভিং এনি ক্লাস ডায়াগ্রাম। কিন্তু আমার যদি ক্লাস ডায়াগ্রাম গুলো থাকতো আমি কিন্তু ইজিলি আমাকে এত চিন্তা করতে হতো না, বা আপনাকে এত চিন্তা করতে হবে না। ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড সিস্টেমেটিক, দ্যাটস ওয়াই এটা নিডেড। মিডে আপনাদের কি করতে হবে? মিডে আপনাদের একটা প্রজেক্ট দেওয়া হবে, ইন্টেলিজে প্রজেক্ট তৈরি করার জন্য। ওখানে প্রথমে আপনাকে একটা FXML ফাইল ডিজাইন করতে হবে ইউজিং সিন বিল্ডার। তাহলে ডিজাইনের জন্য কত মার্ক? এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাবেন। এটার জন্য কত মার্ক? 10 মার্কস। এখন খালি বসাই দিতে হবে না, কোড সেকশনে গিয়ে আপনাকে কি কি দিতে হয়? আইডি নট টু অল, যাদের দরকার শুধু তাদের, and also you have to define the handler method names for a particular event for a particular node. তাহলে যেই নোডের উপর আপনি ইভেন্টটা জেনারেট করতে চান, কোড সেকশনে গিয়ে অ্যাকর্ডিংলি হ্যান্ডলার মেথডের নামগুলো দিতে হবে। তাহলে কোড সেকশনে যে আপনি এফএক্স আইডি গুলো ঠিকঠাক দিয়েছেন, হ্যান্ডলার মেথড নামগুলো ঠিকঠাক দিয়েছেন, এটার জন্য 5 মার্ক। তাহলে সিন বিল্ডার থেকে আসলো 15 মার্কস। বাকি থাকলো আপনার মডেল ক্লাস এন্ড কন্ট্রোলার ক্লাস। তাহলে মডেল ক্লাস আপনাকে জেনারেট করতে হবে, স্ট্যান্ডার্ড মেথড আপনি অটো জেনারেট করে ফেলবেন, অল কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং। ফিল্ড গুলো ডিক্লেয়ার করতে হবে, ওকে, ফিল্ড গুলো টাইপ। এখন আপনাকে বলা হলো যে আপনার ডিপার্টমেন্ট, আপনি টাইপ দিয়ে রাখছেন বুলিয়ান, তাহলে তো হলো না, তাই না? বা আপনার যদি একটা ফিল্ড হয় যে আপনার স্কলারশিপ আছে না নাই, এটার টাইপ আপনি কি দিবেন? এটা বুলিয়ানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাজ এ স্কলারশিপ। ইফ ইট ইজ এ ফিল্ড নেম, তাহলে স্কলারশিপ থাকলে এটা ট্রু হবে, স্কলারশিপ না থাকলে এটা ফলস হবে। তাহলে আপনি ফিল্ডের টাইপগুলো ঠিক মতো ডিটেক্ট করতে পারতেছেন কিনা, ফিল্ডগুলো ডিক্লেয়ার করে অ্যাকর্ডিংলি স্ট্যান্ডার্ড মেথডস গুলো জেনারেট করতে পারতেছেন, এটার জন্য অল্প একটু মার্ক, ধরেন 5 মার্ক বা এরকম। এখন আপনার কাস্টম মেথড লাগবে।
ম্যাট্রিক্স ক্লাসে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ক্যান বি এ মেথড, বা আপনার এই যে স্টুডেন্ট ক্লাসে বড় বুক, এটা একটা কাস্টম মেথড। তাহলে আপনার কোন একটা কাস্টম মেথড থাকতে পারে, তাহলে ওটার জন্য তাহলে আপনার মূল মার্কস গুলো আসবে কিন্তু আপনার নিজের অটো জেনারেট জিনিস থেকে অল্প মার্ক, 5 মার্ক থাকতে পারে, কিন্তু আপনি নিজে যেগুলো টাইপ করে লিখবেন ওগুলোর জন্য মেজরিটি মার্ক। তাহলে আপনার কাস্টম মেথড অফ দ্য মডেল ক্লাস এগুলো 10-15 ডিপেন্ডস অন দ্য হোয়াট মেথড ডাজ। ইনিশিয়ালাইজ মেথড, আপনি ইনিশিয়ালাইজেশন পার্টে কি করতে চান, আপনি বোঝেন কি না যে আপনার এই প্রবলেমটা সলভ করতে হলে what need to be done beforehand, এফএক্সএমএল লোড হওয়ার আগেই আমার কোন কাজগুলো করে রাখতে হবে, যেমন কম্বো বক্সের আইটেম অ্যাড করা, এটা একটা জিনিস বললাম আমরা। আমার অ্যারে লিস্টগুলোকে ইনস্ট্যান্সিয়েট করে রাখা, তাই না? বা যেমন এইখানে আমার ইনিশিয়ালাইজে কি হয় বলেন তো দেখি। এই যে আমি বাটনটা ক্লিক করে ড্যাশবোর্ডে চলে গেলাম, তাহলে এই ড্যাশবোর্ডের কন্ট্রোলারে ইনিশিয়ালাইজে কি হলো বলেন? আমি তো কিছু করি নাই, আই হ্যাভ জাস্ট লোডেড মাই ড্যাশবোর্ড। তাহলে আমার লগ ইন সাকসেসফুল, এখন আমার ড্যাশবোর্ড এফএক্সএমএলটা লোড হবে। তাহলে ড্যাশবোর্ড এফএক্সএমএল লোড হলো। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ইনিশিয়ালাইজ মেথড? ওটা তো আমার লগ ইনের কন্ট্রোলারে হয়েছে, ওটা সাকসেসফুল হলে তো আমি ড্যাশবোর্ডে আসতামই না, কিন্তু আমি এখন ড্যাশবোর্ডে চলে আসছি, সো ড্যাশবোর্ড ইজ লোডেড। তার মানে ইনিশিয়ালাইজে কি হলো এখন, এই এফএক্সএমএল এর এই যে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড, এই এফএক্সএমএল এর ইনিশিয়ালাইজে কি কাজটা হয়েছে? এখানে তো কোনো কম্বো বক্স নাই, তাহলে কম্বো বক্সে আইটেম অ্যাড করার তো কিছু এখানে নাই, তাহলে এইটাতে কি আছে যেটা ইনিশিয়ালাইজে করা দরকার? I have not triggered any event. I just landed here after logging. তাহলে এই অবস্থায় এখানে ইনিশিয়ালাইজে কি করা হয়েছে বলেন দেখে? successful taken to the home page. টেকেন টু দা হোম পেজ, এটা তো এই এফএক্সএমএলটাকে লোড করা হয়েছে। আপনি আপনার মেইন ক্লাসের স্টার্ট মেথডে লগইন পেজটাকে লোড করেন এফএক্সএমএল লোডার ডট লোড, আর এখানে আপনি ওই লগইন বাটনে গিয়ে আপনার ড্যাশবোর্ডটাকে লোড করবেন এফএক্সএমএল লোডার ডট লোড। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো ওই লগইনের বাটনের অন অ্যাকশনে যখন আপনি এফএক্সএমএল লোডার লোডে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল কে লোড করবেন, তখন ফ্যাকাল্টি ড্যাশবোর্ডের কন্ট্রোলার ইনিশিয়ালাইজে কি করবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। ডেটা কোনগুলো? তার মানে ও দেখবে যে এই যে একটা লেভেলে আমার গেটার দিয়ে ফ্যাকাল্টি অবজেক্ট থেকে গেটার দিয়ে তার নাম বের করে সে লেভেলে সেট করে রাখছে, তারপরে ফ্যাকাল্টি আইডি দিয়ে ডাটাবেস সার্চ করে তার যে কোর্সগুলো চলতেছে এই সেমিস্টারে সেই কোর্স ডিটেলস গুলো সে লোড করছে। তাহলে যে একটা টেবিল লোড করছে সে উইথ অল দ্য কোর্সেস দ্যাট আই এম টিচিং ইন দিস সেমিস্টার। তাহলে আমার 4টা থিওরি 4টা ল্যাব, এই যে 8টা রো এখানে জেনারেট হয়েছে। তাহলে এই টেবিলে 8টা অবজেক্ট অ্যাড করা, তাহলে টেবিল ভিউতে 8টা অবজেক্ট, মানে আমার এই এখানে যে অবজেক্ট দেখানো দরকার দ্যাটস এ ডামি ক্লাস অবজেক্ট। রিমেম্বার, ডাটাবেজে এক্স্যাক্টলি এই ডাটাগুলো দিয়ে কোনো ক্লাস নাই। এখানে যে 10-12টা কলাম দেখতেছেন, এক্স্যাক্টলি এই 10-12টা কলাম দিয়ে কোনো ক্লাস কিন্তু বা কোনো টেবিলের রেকর্ড ডাটাবেজে নাই কিন্তু। এইটা আমার ইন্টারফেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী জেনারেট করা হয়েছে, তাহলে এটা একটা ডামি ক্লাস। তাহলে ডামি ক্লাসের অবজেক্টগুলো প্রডিউস করে টেবিলটাকে লোড করে লেভেলে আমার নাম সেট করে এই কাজ করার জন্য আমি কিছু ট্রিগার করছি। তাহলে এই হোল থিং ইজ ডান ইন দ্য ইনিশিয়ালাইজ মেথড ফর দিস কন্ট্রোলার ইফ ইট ইজ অ্যান এফএক্সএমএল। তাহলে আপনার নিজের প্রবলেমের যে টাস্ক, এটা ইনিশিয়ালাইজে কি করতে হবে সেটা আপনি বের করতে পারেন কিনা করে ইনিশিয়ালাইজ। তাহলে ইনিশিয়ালাইজ মেথড লেখার জন্য একটা মার্ক, প্লাস আপনার যে হ্যান্ডলার মেথড সেগুলো লেখার জন্য আপনার কিন্তু একটা ভ্যালিডেশন থাকবে মিডে। একটা না একটা ইনপুট আপনাকে ভ্যালিডেট করতে বলা হবে। আপনি ভ্যালিডেট ছাড়াই যদি অ্যাকুমুলেট ডাটা মানে অবজেক্ট ক্রিয়েট করেন, তাহলে ওই ভ্যালিডেশনের মার্কটুকু আপনি পাবেন না। আপনাকে বলা হচ্ছে যে এইটা ডাটাটা ক্রিয়েট করে অবজেক্ট ক্রিয়েট করে এটাকে আমি ধরেন একটা অ্যারে লিস্টে রাখবো।
তাহলে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আপনার একটা মার্ক আছে, কিন্তু তার আবার একটা পার্ট হলো ভ্যালিডেট করার জন্য। কারণ আপনি যদি খালি ক্রিয়েট করেন উইদাউট ভ্যালিডেশন, ইউ লুজ দ্য ভ্যালিডেশন মার্ক। আর ভ্যালিডেশনের মার্ক কিন্তু নট লেস দেন 10 মার্কস। তার মানে আপনাকে কিছু বেসিক ভ্যালিডেশন আপনারা প্র্যাকটিস করবেন। যেমন আইডির ক্ষেত্রে এটা 7 ডিজিট কিনা, এমপ্লয়ি হইলে 4 ডিজিট কিনা, ইমেল হইলে ওখানে সিম্বলটা আছে কিনা। হ্যাঁ, সিম্বলের পরে অ্যাটলিস্ট একটা ডট থাকতে হবে। ডিপেন্ডস, আপনার যদি ফোন নাম্বার হয় তাহলে বাংলাদেশি ফোন নাম্বার হইলে 11 ডিজিট কিনা, 0 দিয়ে শুরু হচ্ছে কিনা, 01 দিয়ে শুরু হচ্ছে কিনা। হ্যাঁ, আপনি যদি কান্ট্রি কোড সহ ধরেন তাহলে +88 দিয়ে, তাহলে এরকম কিছু ভ্যালিডেশন আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ডেটের ক্ষেত্রে কি ভ্যালিডেট করবেন? ডেট পিকার দিয়ে তো আর আপনি উল্টাপাল্টা টাইপ করতে পারবেন না, কিন্তু ডেটটা ভ্যালিড কিনা। এখন ডেটটা ভ্যালিড কিনা ইট ডিপেন্ডস অন দ্য লজিক। আপনার যদি বলা হয় যে একটা ডেট পিকার আছে ফর ডেট অফ এক্সপায়ারি, এখন ডেট অফ এক্সপায়ারি ক্যানট বি এ প্রিভিয়াস ডেট অফ ডেট অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে আপনার দুইটা ডেট পিকার আছে। ডেট অফ ম্যানুফ্যাকচারিং আপনি যে ডেটটা দিলেন, ডেট অফ এক্সপায়ারিতে যে ডেটটা সিলেক্ট করবেন সেটা যদি ম্যানুফ্যাকচারিং এর আগের ডেট হয়, তাহলে ইজ ইট এ ভ্যালিড ডেট অফ এক্সপায়ারি? তাহলে এটা আপনাকে ধরতে হবে। তাহলে আপনাকে ডেট অফ ম্যানুফ্যাকচারিং আর তাহলে যে লোকাল ডেট ক্লাসে ঢুকে দেখবেন ওখানে অনেক মেথড আছে ফর কম্প্যারিজন, এগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে একটা জি ও কুইজ তো নেক্সট। কুইজ হচ্ছে আপনার এমসিকিউ। কুইজের জন্য আপনার লেখালেখি কিছু করতে হবে না। গুগল ফর্ম 10 কোশ্চেন মাল্টিপল চয়েস। হ্যাঁ, নেক্সট উইকে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসের আগেই আপনি নোটিস পাবেন, আজকালের মধ্যে নোটিস পাবেন। তাহলে কুইজে আপনাকে কি করতে হবে? 10টা কোশ্চেন, 15 মার্কস। তাহলে গড়ে একটা কোশ্চেনের জন্য 1.5 মার্ক। আপনার কাজ হচ্ছে কোশ্চেনটাকে অ্যানালাইজ করে কারেক্ট অ্যান্সার সিলেক্ট করা, দ্যাটস অল। এখন এখানে কথা আছে, যদি অপশনস গুলো রেডিও বাটন হয় তাহলে অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর যদি অপশনস আর চেক বক্সেস হয় তাহলে দেয়ার ক্যান বি মাল্টিপল অ্যান্সার। এখন এই আপনি যদি মনে করেন যে এমসিকিউ খুব ভালো, আমি আন্দাজে দিয়ে দিব, কিন্তু হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে যেটা দেখা গিয়েছে যে এই কোর্সের কুইজে আন্দাজে দিলে আপনি ঝড়ে 10টার মধ্যে একটা দুইটা বক উঠতে পারে, তাহলে আপনি 1, 2, 3 এর বেশি পাবেন না যদি আন্দাজে দেন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি 8, 9, 10 পাওয়াটা অনেকেই পায় যাদের কনসেপ্ট ভালো থাকে। তো এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে আমি কনসেপ্ট টেস্ট করবো। আমরা তো কনসেপ্ট বিল্ড করছি না প্রত্যেকটা ক্লাসে। আপনাকে খালি মুখস্থর মতো কোড দেখায় তো আমি যাইতে পারতাম, তাহলে তো আসলে শেখা হতো না। তাহলে আমাদের কনসেপ্টটা বিল্ড করতে হবে। তাহলে কনসেপ্ট টেস্ট কোথায়? মিডে কোনো কনসেপ্ট টেস্ট নাই। অল ইউ সাবমিট ইজ এন ইন্টেলিজেন্ট প্রজেক্ট। ফাইনালেও আপনি একটা ইন্টেলিজেন্ট প্রজেক্ট দিবেন, সাথে একটা ক্লাস ডায়াগ্রাম দেবেন 1 পাতার। ওটা তো একটা ডায়াগ্রাম, ওখানে যদিও কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, কিন্তু স্পেসিফিক্যালি আপনার বেসিক এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট প্লাস জাভার টুকটাক এগুলো আপনি কনসেপ্ট আপনার আছে না নাই এটা টেস্ট করার জন্য কুইজ। তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেন্স হলেও এটা আন্দাজে দিলে কিন্তু আপনি খুব ভালো মার্ক তুলতে পারবেন না। হ্যাঁ, আপনি মিডিয়াম মার্কও তুলতে পারবেন না, ওই 2, 3 এরকমই আসবে। কিন্তু আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার রাখেন তাহলে পরে আপনি ওই 10-এ 10ও পেতে পারেন, 9, 8 তো অনেকেই পায়। এমসিকিউ হচ্ছে কনসেপ্ট। আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, যে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন দেখাই। হ্যাঁ, আপনি শুধু কোডিং কনসেপ্টের কথা কেন বলছেন? অবজেক্ট ওরিয়েন্টেড যে ফুল কনসেপ্ট সবই ইনক্লুডেড। প্রজেক্ট তো আপনি করতেছেন রেগুলার, ক্লাসে যেগুলো টপিক কভার করতেছি আমরা, এখানে যে লিস্টিংটা বানাচ্ছি এগুলো তো সব ক্লাসে করানো হচ্ছে না। তার মানে আপনার কুইজ বানানোর সময় দেখা হবে যে আপনি এগুলো কি কি কনসেপ্ট কভার হয়েছে।
সেগুলোর উপরেই কোশ্চেন আসবে। হ্যাঁ ওটাই তো বলছিলাম, তো আমার এই প্রজেক্টগুলোই তো বেশি ইম্পর্টেন্ট কুইজে ভালো করার জন্য। এখন প্রজেক্ট আপনি কনসেপ্ট না বুঝেও তো করতে পারেন। আপনি এখন বলতে পারেন যে আমি এখানে একটা অ্যারে লিস্ট ইউজ করব বা অ্যারে ইউজ করব, কিন্তু কেন এখানে অ্যারে ইউজ করবেন, কেন অ্যারে লিস্ট ইউজ করবেন, এইটা তো আপনার নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে, তাই না? আপনি এখন ধরেন সার্চ করতেছেন, আপনি একটা অ্যারে সার্চ করতে চান, আপনি কি বাইনারি সার্চ করবেন নাকি অন্য কোনো সার্চ করবেন? লিনিয়ার সার্চটা এটাই করবো। আপনার ধরেন একটা ডাটাবেস সার্চ করবেন, আপনি কি বাইনারি সার্চ করবেন না লিনিয়ার সার্চ করবেন? বাইনারি। কেন? এটা আমাদের এই কোর্সের কোশ্চেন না, কিন্তু আমি যদি অ্যালগরিদম কোর্স নিতাম আমি কোশ্চেনটা করতাম। আমি একসময় অ্যালগরিদম নিয়েছি, অনেকগুলো কোর্স নিয়ে আমি 20টার মতো কোর্স করেছি আইবিতে, কিন্তু এটা ধরেন যদি এটা যদি কোশ্চেন হয় আপনার অ্যালগরিদমের, যে গিভেন এ হিউজ ডাটা সেট ইন ইউর ডেটাবেস and you need to search it, will you choose binary search or any other search? Why? log n, এই কারণে আপনি সার্চ করবেন বাইনারি সার্চ। এটা বললে হবে না, কারণ এটা আপনি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিলেন, জেনারেলাইজড স্টেটমেন্ট করছেন। আপনাকে বলতে হবে যে what is the most frequent operation performed on that database. If I want to perform binary search, data has to be always sorted. But if there is a frequent insertion and deletion, then every insertion deletion you have to keep it sorted. That's an expensive operation. So if your insertion deletion is much more compared to search, then binary search might be more expensive in overall computation. You are thinking about the search alone, but think about the overall performance, time complexity of the application. তাহলে অন্যান্য সার্চ কেন আছে? বাইনারি সার্চ যদি বেস্ট হইতো, why other search exist? Every algorithm has its own application, কোথাও না কোথাও। সো আপনাকে সবসময় কাস্টমাইজ চিন্তা করতে হবে। এখন কিন্তু আমার যদি সার্চ অপারেশনটাই মেজর অপারেশন হয়, এন্ড আই আপ ইনসারশন ডিলিশন, ধরেন আপনি একটা ব্যাকআপ নিচ্ছেন, আপনার যে ব্যাংকের ট্রানজাকশন গুলো হয়, আপনি যখন এটিএম এ টাকা তোলেন, এই ট্রানজাকশনটা কোথায় রেকর্ড হয়? এটিএম বুথে তো আর কোনো সার্ভার নাই। এটিএম বুথ হচ্ছে একটা ক্লায়েন্ট, ইট ইজ কানেক্টেড টু এ সার্ভার। হুইচ সার্ভার? কোন ব্যাংকের সার্ভার? ধরেন এই যে এমটিভির বুথ যেটা আছে, এই ডাটাটা কোথায় স্টোর হচ্ছে? এমটিভিতে কোথায়? এভরি ট্রানজাকশন হ্যাজ 3 কপিস। একটা হচ্ছে এই এটিএমটা কোন ব্রাঞ্চের আন্ডারে, এই 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 না এই ব্রাঞ্চের আন্ডারে, এই যে আমাদের উল্টো দিকে, তাহলে এটার সার্ভারে যাবে। দেন আপনার ডেটা সেন্টারে আর একটা কপি যাবে অ্যাজ এ রিডান্ডেন্সি। ভূমিকম্প হয়ে যদি সার্ভারটা নষ্ট হয়ে যায় কালকে, তাহলে ডেটা সেন্টারে থাকবে। ডেটা সেন্টার এর অলসো দেয়ার ইজ এ মিরর ডেটা সেন্টার, যেটা আবার ঢাকার বাইরে ফর এক্সট্রা প্রোটেকশন, সাভার, গাজীপুর বা মানিকগঞ্জ, ওকে, এক এক ব্যাংকের এক এক জায়গায়। তাইলে এখন আপনার যে ব্যাকআপ ডাটা সেন্টার যেটা, ওখানে কি রিয়েল টাইম আপডেট হয়? নো, ওখানে আপডেট হয় পিরিয়ডিক, ধরেন ওয়ান্স ইন এ ডে। তাহলে আজকের দিনে যত ট্রানজাকশন হলো, এটার ব্যাকআপ, মিরর ব্যাকআপ ওখানে যাবে দিন শেষে। কিন্তু আপনি যখন রিয়েল টাইম ট্রানজাকশন করতেছেন, এটা ইমিডিয়েটলি হিটিং ইউর ব্রাঞ্চ সার্ভার, সেটা এটিএম। আর যদি অনলাইনে করেন, তাহলে ইট হিটস দ্য ডেটা সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাঞ্চ সার্ভার, মানে আপনার অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চের প্লাস আপনার ডেটা সেন্টার। তাহলে আপনার ডেটা সেন্টার যেটা মতিঝিল বা দিলকুশাতে আছে, এক এক ব্যাংকের এক এক জায়গায়, গুলশানেও আছে, যেমন ব্র্যাক ব্যাংকেরটা গুলশানে, তাহলে এই ডাটা সেন্টার এবং আপনার ব্রাঞ্চ, এখানে সবচেয়ে বেশি আপনার রেকর্ড সেভ হচ্ছে। এখন আপনি যদি এখানে বাইনারি সার্চ অপারেশনটা কতটা ফ্রিকুয়েন্ট, দ্যাট ইজ দ্য কোশ্চেন।
তাহলে এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইজ মানে অ্যালগরিদম আপনার করেন নাই, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, খালি কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেট করতে এটা দেখলে তো হবে না। হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন? এটার উপর বেশি ফোকাস ছিল। না না, অ্যাপ্লিকেশন তো আপনি যদি অ্যাপ্লিকেশন ফিল করতে না পারেন তাহলে তো ওটা লার্ন করে কোনো মজা নাই। স্যার অনেকগুলো সেট অফ প্রবলেম ধরে যেতে করে করতে হবে। আপনাকে রিলেট করতে পারতে হবে, দেন ইউ উইল গেট ইন্টারেস্ট। এখন স্যার কিছু করার নেই। ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয়েছিল, ওর তো ছেলে কিন্তু 13টা বাচ্চা, 13টা ছেলে মেয়ে, হ্যাঁ, এবং সবচেয়ে ছোটটার নাম কি জানেন? না স্যার, এক্স, কোম্পানির নাম সব এক্স, স্পেস এক্স, তাই না? তারপরে এক্স করে দিল। হ্যাঁ, টুইটারের নামে তো টুইটার এক্স, তারপরে ওপেন এআই তো সরে গেল। এত সবচেয়ে ছোট বাচ্চাটার নাম হচ্ছে এক্স, ঠিক আছে? তো একটা মানে কিউরিয়াস ক্যারেক্টার। তোকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার বাচ্চারা কি স্কুলে যায় না? কয় না, যায় না। তো কি করো? আমি নিজে একটা স্কুল দিছি। তো কেন? কারণ হলো আমাদের যে এডুকেশন সিস্টেম, এখানে বলা হয় যে আমি যদি এখন বলি যে একটা কার, ইটস এ কার, লেটস সি হাউ দ্য কার ইঞ্জিন ওয়ার্কস, তাহলে আমার এডুকেশন সিস্টেম প্রথমে শিখাবে যে কোর্স অন স্ক্রু ড্রাইভার, কোর্স অন রেঞ্জ, হ্যাঁ, তার আগে আমাকে টুল শিখাবে, তারপরে গিয়ে বলবে যে এখন চলো আমরা স্ক্রু ড্রাইভার রেঞ্জ ইউজ করি, দেখি কারটা খোলা যায় কিনা। বাই দ্যাট টাইম আই লস্ট ইন্টারেস্ট। ওয়াই আই এম লার্নিং স্ক্রু ড্রাইভার এন্ড রেঞ্জ? কিন্তু ও বলছে যে প্রথমেই আমি বলবো যে চলো কারটাকে আমরা খুলি, কিভাবে খুলতে যায়, খুলতে গেলেই তখন সে দেখবেন একটা রেঞ্জ লাগতেছে। তার মানে লার্নিং বাই ডুইং। প্র্যাকটিক্যাল। তাহলে আপনি যখন একটা প্রবলেম শিখবেন, একটা ম্যাথ শিখতেছেন, ফুরিয়ার ট্রান্সফরমেশন করছেন, এটার ইউজ কি, কেন করছেন? ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর এক্সাম্পল, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় এটা আমরা জানি, গস সিডাল, গস এলিমিনেশন, এলিউ ডিকম্পোজিশন। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস প্রবলেম রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে? ওয়েদার ফোরকাস্টিং এর লিনিয়ার ইকুয়েশনের কি ভূমিকা? স্টক মার্কেট প্রেডিকশনে আপনার এই ইকুয়েশনের কি ভূমিকা? আপনি এখন বে অফ বেঙ্গলে একটা ওয়াইল্ড রিগ বসাবেন, কোথায় বসাবেন? 500 স্কোয়ার কিলোমিটার। কোথায় বসালে আপনার অপটিমাম আউটকাম ইজ প্রবাবল? হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট? পাইপলাইন বসাবেন রাশিয়া থেকে ইউরোপে, তাহলে এখানে আপনাকে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স সিমুলেট করতে হবে। তাহলে আপনার ম্যাথের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন যখন আপনি সলভ করবেন তখন আসলে আপনার লার্নিংটা ফান হবে। হ্যাঁ, তো ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখনই একটা কিছু শিখবেন এইটাকে রিয়েল ওয়ার্ল্ডে কোথায় অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি বাইনারি সার্চ ভালো কথা, লগ ইন, কিন্তু এটার অ্যাপ্লিকেশন কোথায়? ইজ ইট ইউনিভার্সাল? নো। তাহলে এতগুলো মেথড আছে কেন? তাইলে আপনার যে আরো যে সার্চিং টেকনিক আছে ওগুলোর অ্যাপ্লিকেশন কি? এখন নাও ইউল বি কিউরিয়াস, ওকে, তাহলে তো বাইনারি সার্চ সব জায়গায় যে বেনিফিট দিবে এমন তো না, যদিও সেটা লগ ইন আমি লাগাচ্ছি। তাহলে কোথায় বাইনারি সার্চ ইজ নট বেনিফিশিয়াল, তাহলে আদার মেথডস গুলো কোথায় বেনিফিশিয়াল? নাও ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট কিউরিয়াসিটি এন্ড ইউ ট্রাই টু রিলেট উইথ দ্য রিয়েল অ্যাপ্লিকেশন। তাহলে আপনার লার্নিংটা, এবং এটা আপনি ভুলবেন না জীবনে, ওইভাবে যদি আপনি লার্ন করেন তাহলে ভুলবেন না। তাহলে এখন আপনার কাজ হলো ছোট ছোট জিনিস নিজে নিজে, আমি এসকেডি আপনাকে 10টা প্রবলেম দেবো, 10টা প্রবলেম সলভ করেন, তাহলে আপনি নিজে প্রবলেম বানাইলেন কোথায়? নিজে প্রবলেম বানান। আপনি 101-এ যে প্রবলেমগুলো সলভ করছেন, এই পালিন্ড্রোম কিনা, ফিবোনাচি সিরিজ, হ্যাঁ, লিপিয়ার কিনা, এগুলোই আপনি করেন না এখানে। আপনি একটা ইয়ার ইনপুট দেন ডেট পিকার দিয়ে, টেস্ট করেন এটা লিপিয়ার কিনা। কথার কথা বলতেছি। তাহলে আপনি যে ডাটা স্ট্রাকচারে যে ক্লাসগুলো করছেন ওগুলো আপনি এফএক্সএমএল এ কনভার্ট করেন না কেন? আপনি স্ট্যাক অপারেশন করছেন না, তাহলে স্ট্যাক অপারেশন একটা এফএক্সএমএল প্রজেক্ট বানান, এবং ওখানে আপনাকে ভ্যালিডেশন, ভেরিফিকেশন যা লাগে সেগুলো করেন। তাহলে এইভাবে আপনাকে নিজে নিজে একটু প্রোঅ্যাক্টিভলি কিছু কিছু প্রবলেম সলভ করতে হবে। ওকে, এইগুলো একটু করেন, ঠিক আছে? এগুলো তো বেসিক্যালি আমি আপনাদের যেগুলো